দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যালো, হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। চলো। আচ্ছা, তাহলে আমরা এই সব শুরু করব এবারে। সব এই কতক্ষণ ধরে সব ছেলেরা আসবে তার ঠিক ঠিকানা নেই। দেখো, তাহলে আমরা মানে মলিকুলার পার্টিশন ফাংশনস পড়ছি। লাস্ট পরপর দুটো ক্লাসে আমরা যথাক্রমে ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশন এবং রোটেশনাল পার্টিশন ফাংশন এই দুটো আলোচনা করে ফেলেছি। তো আজকে আমাদের আলোচনা হবে হচ্ছে ভাইব্রেশনাল পার্টিশন ফাংশন। আমরা যা যা লাস্ট এই দু তিনটে ক্লাস ধরে করছি সেটা দেখো। প্রথমে আমরা থার্মোডাইনামিক পার্টিশন ফাংশন তার ডেফিনেশনটাকে দেখেছিলাম। থার্মোডাইনামিক পার্টিশন ফাংশনের যে রেসটা হচ্ছে তুমি সামেশন ওভার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন আই বাই কেটি এইরকম ভাবে সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশনটা লিখতে পারো, যেখানে the summation index I runs over the energy levels, not on the quantum state. Our partition function is independent of the total number of particles and total energy of the system. This depends on temperature and nature of the system through energy levels and degeneration. This expression can also be written as summation over j e to the power minus epsilon j by kt. In this expression, j runs over the quantum states. তাহলে যখন যেটা রানস ওভার দ্য কোয়ান্টাম স্টেটস তখন তোমাকে ডিজেনারেসি ফ্যাক্টরটা আলাদা করে গুণ করতে হবে না। আর যখন আইটা হচ্ছে রানস ওভার দ্য এনার্জি লেভেলস তখন তোমাকে কিন্তু ডিজেনারেসি ফ্যাক্টরটাকে গুণ করতে হচ্ছে। এবারে আমরা যেহেতু ট্রান্সলেশনাল এবং রোটেশনাল পার্টিশন ফাংশনটা অলরেডি করে ফেলেছি, মানে আমি আগে বলেছিলাম লাস্ট দুটো ক্লাসের আগে যে যখন তুমি মলিকুলার পার্টিশন ফাংশনটাকে বের করবে, তো মলিকুলার পার্টিশন ফাংশনে ওই অ্যাকর্ডিং টু বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন যে বিভিন্ন রকমের মোশনগুলো আছে সেই মোশনগুলো ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার। তার মধ্যে মূলত ট্রান্সলেশন, রোটেশন এবং ভাইব্রেশন এই তিনটে মোশন স্পেশালি মেনশন করার দরকার আছে, কারণ এগুলো সব টেম্পারেচার ডিপেন্ডেন্ট আর কি। হ্যাঁ, আর বাকি ইলেকট্রনিক বা নিউক্লিয়ার মোশন আমরা বলবো, কিন্তু সেগুলো অতটা ইম্পর্টেন্ট না। যেটা কথা হচ্ছে যে তোমার এই যে বিভিন্ন মোশনের জন্য আলাদা আলাদা করে তোমার পার্টিশন ফাংশনগুলো হবে। তুমি ট্রান্সলেশনাল পার্টিশন ফাংশন অলরেডি বের করেছে, তার যে কনসিকুয়েন্সেসগুলো সেগুলোকে দেখেছো। আগে দিন রোটেশনাল পার্টিশন ফাংশন বিভিন্ন সিচুয়েশন আমরা দেখেছি, আজকে ভাইব্রেশনাল পার্টিশন ফাংশন নিয়ে কথাবার্তা হবে। এমনি দেখো, এই ভাইব্রেশনাল পার্টিশন ফাংশন নিয়ে কথাবার্তা বলতে গেলে প্রথমে একটা মডেল সিস্টেম লাগে, যে মডেল সিস্টেমকে লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর যে হুকস ল ওবে করে। যদি তোমার ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন এক্স হয় তাহলে একটা রেস্টোরিং ফোর্স আসবে, যে রেস্টোরিং ফোর্সটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ফ্রম দ্য ইকুইলিব্রিয়াম পজিশন তার সঙ্গে প্রপোর্শনাল এবং এই ডিরেক্টেড টুয়ার্ডস দ্য ইকুইলিব্রিয়াম পয়েন্ট। মানে যদি এটা যদি ইকুইলিব্রিয়াম পজিশন হয়, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেস করে যদি তুমি পার্টিকেলটাকে দূরে সরাও তাহলে ফোর্সটা তার উল্টো দিকে কাজ করবে, সেখানে মাইনাস সাইন আছে। আর একটা ফোর্স কনস্ট্যান্ট থাকছে কে, ইট ইজ এ মেজার অফ স্টিফনেস অর রিজিডিটি অফ দ্য স্প্রিং বা স্টিফনেস অর রিজিডিটি অফ দ্য বন্ড। সেখান থেকে তুমি পোটেনশিয়াল এনার্জি কাজ লিখতে পারো। নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল যেহেতু ফোর্স দেয়, সেখান থেকে পোটেনশিয়াল এনার্জি বেরিয়ে গেল হাফ কে এক্স স্কয়ার। এইটা এবার তুমি টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন কনস্ট্রাক্ট করলে মাইনাস এইচ স্কয়ার বাই টোয়াইস এম জি টু বাই ডি এক্স স্কয়ার প্লাস হাফ কে এক্স স্কয়ার ইন্টু সাই এক্স ইকুয়াল টু সাই এক্স। এবং এটাকে যদি সলভ করো তাহলে এনার্জি আইগেন ভ্যালুটা পেয়ে যাবে। এনটা হচ্ছে এন প্লাস হাফ এইচ কস ওমেগা বা এন প্লাস হাফ এইচ নিউ, যেখানে ওমেগাটা হচ্ছে রুট ওভার অফ কে বাই এম বা নিউটা হচ্ছে ওমেগা বাই টু পাই অর্থাৎ রুট ওয়ান বাই টু পাই রুট ওভার অফ কে বাই এম। এটা হচ্ছে এনার্জি এক্সপ্রেশন হলো। আর এনটা হচ্ছে ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার, যার ভ্যালুগুলো 0, 1, 2, 3 ইত্যাদি ইত্যাদি হয়। আর যেহেতু এটা ওয়ান ডাইমেনশনাল প্রবলেম, কোনো ডিজেনারেসি থাকে না। তাহলে পার্টিশন ফাংশন লিখতে গেলে তোমার এনার্জি লেভেলের এক্সপ্রেশনটা লাগে আর ডিজেনারেসিটা লাগে। এখানে ওয়ান ডাইমেনশনাল প্রবলেম বলে এনার্জি লেভেলগুলো সব নন ডিজেনারেট, অর্থাৎ ডিজেনারেসিটা 1 হয়ে যাচ্ছে। আর এনার্জি এক্সপ্রেশনটা যে এন প্লাস হাফ এইচ কস ওমেগা, যেখানে এন এর ভ্যালু 0, 1, 2, 3, 4 ডট ডট ডট। আচ্ছা, এবারে তাহলে আমি পার্টিশন ফাংশন লিখবো। দেখো, ভাইব্রেশনাল পার্টিশন ফাংশন ডেফিনেশন অনুযায়ী লিখলে কি হবে, জেড ভাইব্রেশনালটা হচ্ছে সামেশন ওভার আই জিআই ই টু দি পাওয়ার মাইনাস এপসাইলন আই বাই কেটি, এই ডেফিনেশনটা বসালাম। এবারে এই পার্টিকুলার কেসে এই সামেশন ইন্ডেক্স থেকে এন যে রিপ্লেস করে দিচ্ছি, এন যেখানে ভাইব্রেশনাল কোয়ান্টাম নাম্বার,
ডিজেনারেসি গুলো সব হচ্ছে তোমার 1 হয়ে গেছে, সেখানে 1 বসে গেছে, আর লিখতে হচ্ছে না। আর এনার্জিটা লিখতে হচ্ছে n প্লাস হাফ এইচ নিউ বাই কেটি, বা n প্লাস হাফ এইচ কস ওমেগা, নিচে যেমন কেটিটা আছে কেটিটা তুমি লিখবে এটা। আর এবার আমি এটা কি করছি দেখো, এই যে হাফ এইচ নিউ, এখানে তো সামেশন ইন্ডেক্স এনটা নেই, সেখানে ই টু দি পাওয়ার হাফ এইচ নিউ বাই কেটি এটাকে জাস্ট বাইরে বের করে দিলে, মানে ই টু দি পাওয়ার এখানে তো মাইনাস ছিল, তো তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই টু কেটি পার্টটা আলাদা হয়ে গেল। আর সামেশনের মধ্যে রইল হচ্ছে n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এন এইচ নিউ বাই কেটি। তাহলে বুঝতে পারছো তো এখানে আমি যেটা করছি আর কি, মানে এটাকে জাস্ট তুমি এক লাইন যদি লেখো, ধরো আমি তোমাকে দেখাই এটা, তাহলে এটাকে যদি তুমি এইরকম ভাবে লেখো, ধরো প্রথমে তোমার এই সামেশন ওভার যেমন আছে আমি রেখে দিলাম n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এন এইচ নিউ বাই কেটি একটা টার্ম, তার সঙ্গে ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই টু কেটি একটা টার্ম থাকবে, এইটা ঠিক আছে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই টু কেটিটা তুমি জাস্ট দেখো সামেশন যেহেতু নেই এটা বাইরে চলে এলো, আর সামেশনের মধ্যে রয়ে গেল n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস এন এইচ নিউ বাই কেটি। কি আবার আসছে একদম দ্বারা, ঠিক আছে। আর এবারে দেখো তুমি কি করছো, এই যে এখানে এই n এর ভ্যালু 0 থেকে ইনফিনিটি, তাহলে n এর ভ্যালু যদি 0 বসাও, তাই এক্সপ্রেশনে কি হবে, n এর ভ্যালু 0 বসালে এটা 1 বেরোবে, n এর ভ্যালু 1 বসালে ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি বেরোবে, n এর ভ্যালু 2 বসালে ই টু দি পাওয়ার মাইনাস 2h নিউ বাই কেটি বেরোবে, n এর ভ্যালু 3 বসালে ই টু দি পাওয়ার মাইনাস 3h নিউ বাই কেটি বেরোবে, প্লাস ডট 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 ডট। আর এবারে ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটিকে তুমি জাস্ট এক্স হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট ডট ডট, ঠিক আছে। আর এবারে এই যে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, এইটা তো একটা তোমার জানো যে একটা 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, তার এক্সপানশনটা হচ্ছে বাইনোমিয়াল এক্সপানশনটা হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট ডট ডট, ঠিক আছে। তাহলে তুমি দেখো, তাহলে তুমি যেটা করতে পারছো যে এখানে এই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব প্লাস ডট 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 এটাকে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 এইরকম ভাবে লিখতে পারছো, ঠিক আছে। আবার কি একজন আসছে, ওহ এরা না এত অসুবিধে করে, এমনি ছাত্ররা কম আসছে, জয়েন না করারও অসুবিধে। হ্যাঁ এই যে তুমি 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব সেটা হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, তা তুমি এই যে পার্টিশন ফাংশনে যে ব্র্যাকেটের মধ্যে যে টার্মটা ছিল, ব্র্যাকেটের মধ্যে টার্মটাকে তুমি জাস্ট 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1, এটা মানে তো বেসিক্যালি 1 বাই 1 মাইনাস এক্স আছে, এটা মানে হচ্ছে 1 বাই 1 মাইনাস এক্স, দেখো এখানে সেটা আমি বসিয়ে দিয়েছি 1 বাই 1 মাইনাস এক্স করে, এবার এক্স এর এক্সপ্রেশনটাকে বসিয়ে দিলাম, তাহলে 1 মাইনাস টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই এক্স, তার মানে কি হলো, সিঙ্গেল পার্টিকেল ভাইব্রেশনাল পার্টিশন ফাংশন যেটা, সেটা ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই টু কেটি ডিভাইডেড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি, এইটা হচ্ছে তোমার ভাইব্রেশনাল পার্টিশন ফাংশনটা বেরোবে। আচ্ছা, আর এবারে অনেক ক্ষেত্রে যেটা হয় যে গাউসের এনার্জিটাকে জিরো ধরেও কেউ করতে পারতো, মানে গাউসের এনার্জিটাকে জিরো ধরে করা মানে হচ্ছে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে যে তুমি মানে অ্যাকচুয়ালি তো 0 পয়েন্ট এনার্জিটা আছে, 0 পয়েন্ট এনার্জি এখানে হাফ এইচ নিউ, এবারে প্রত্যেকটা এনার্জি লেভেলস থেকে 0 পয়েন্ট এনার্জিটা বাদ দিলাম, ঠিক আছে। তাহলে তাহলে কি হলো, সেটা আমি আগে শিখিয়েছিলাম যে প্রত্যেকটা এনার্জি লেভেল থেকে যদি 0 পয়েন্ট এনার্জিটা আমি বাদ দিই, তাহলে কি হবে, তাহলে হচ্ছে তোমার এই যে এনার্জি এক্সপ্রেশনে এই যে হাফ পার্টটা ছিল, এই হাফটা থাকবে না, জাস্ট সিম্পলি এন এইচ নিউ থাকবে, তাহলে এই যে বাইরে ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই টু কেটি, হ্যাঁ এই পার্টটা তোমার বাদ চলে যাবে, তাহলে এই পার্টটা বাদ চলে গেলে তখন ভাইব্রেশনাল পার্টিশন ফাংশনটা 1 বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি, মানে দেখো এক্সাক্ট কোয়ান্টাম মেকানিক্যাল এক্সপ্রেশনে কিন্তু ভাইব্রেশনাল এনার্জি লেভেলে তোমার 0 পয়েন্ট এনার্জিটা আছে, অর্থাৎ হাফ পার্টটা আছে, মানে হাফ পার্টটা ধরে ক্যালকুলেট করাটাই স্বাভাবিক, কিন্তু কেউ যদি হাফ পার্টটাকে বাদ দিয়ে করতে চায় সে করতে পারে, যে প্রত্যেকটা এনার্জি লেভেলস থেকে ওই হাফ এইচ নিউ পার্টটাকে বাদ দিল, এনার্জিগুলো রিস্কেল হয়ে গেল, তারপর সে পার্টিশন ফাংশন লিখলো,
তাহলে দেখো একদম একই রকম, জাস্ট সিম্পলি এখানে এই ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি এই পার্টটা থাকবে। আর এবারে এই যে দুটো পার্টিশন ফাংশন আছে, দুটো ফাংশনতে তুমি যখন বিভিন্ন এক্সপ্রেশন থার্মোডাইনামিক কোয়ান্টিটিগুলোকে ক্যালকুলেট করবে, প্রত্যেক ক্ষেত্রে রেজাল্টগুলো একই বেরোবে, শুধু এনার্জি যেখানে ইনভলভ হবে সেই এনার্জি এক্সপ্রেশনে যে 0 পয়েন্ট এনার্জি হাফ এইচ নিউ পার্টটা তুমি যদি এখান থেকে ক্যালকুলেট করো, ওই শেষে যা বেরোলো তার সঙ্গে হাফ এইচ নিউ পার্টটা তুমি যোগ করে দেবে। আর আগের এক্সপ্রেশন থেকে যদি বের করো তাহলে হাফ এইচ নিউ পার্টটা অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে ওই জন্য আমি বলছি যে দেখবে প্ল্যাঙ্ক যখন প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলাটাকে বের করেছিলেন, বা আইনস্টাইন যখন হিট ক্যাপাসিটি সলিড করেছিলেন, তখন এই হাফ পার্টটা থাকতো না, হাফটাকে বাদ দিয়ে সব কিছু করা হয়েছে, তখন পার্টিশন ফাংশনটা এরকম তোমার বেরোবে। এবার হাফ পার্টটা সত্যি সত্যি তো আছে, সেখানে আমি এক্সাক্ট যে কোয়ান্টাম মেকানিক্যাল এনার্জি এক্সপ্রেশনে কিন্তু হাফ এইচ নিউ পার্টটা ছিল, সেটাকে ধরেই আমি ক্যালকুলেট করছি। কিন্তু আমি যেটা আবার বলে দিচ্ছি যে তুমি এই হাফ এইচ নিউটাকে ক্যালকুলেট করে পার্টিশন ফাংশনে ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি, টু কেটি এই টার্মটা তোমার অ্যাডিশনালি চলে এলো, এটা একটা ধরে ক্যালকুলেট করা আর না ধরে ক্যালকুলেট করার মধ্যে যেটা তফাৎ, তাকে হিট ক্যাপাসিটি বা এনট্রপি এগুলো সব একই বেরোবে, শুধু এনার্জি যখন ক্যালকুলেট করবে এইখান থেকে যে এনার্জিটা বেরোবে সেখানে 0 পয়েন্ট হাফ এইচ নিউটা অটোমেটিক্যালি থাকবে, এখানে সেটা থাকবে না। তোমাকে এইটা থেকে করে ফাইনালি হাফ এইচ নিউ পার্টটা বাইরে থেকে যোগ করে দিলেও চলবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। দেখো সবাই বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা চল, আচ্ছা এবারে দেখো এখানে জাস্ট একটু বলে নিই যে যদি তুমি মানে করতে মানে ওয়ান ডাইমেনশনাল মানে অসিলেটর না ভেবে যদি 3 ডাইমেনশনাল অসিলেটর তুমি কনসিডার করতে, তখন এনার্জি এক্সপ্রেশনটা কি হতো দেখো, তোমার এই যে মানে ওয়ান ডাইমেনশনের জায়গায় 3টে ডাইমেনশন জাস্ট কিন্তু যোগ হয়ে যাচ্ছে, যেখানে ওই অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সিগুলো পাল্টাচ্ছে, নিউ এক্স এখানে নিউ আই এখানে নিউ আই, আর কোয়ান্টাম নাম্বারটা এন এক্স এন ওয়াই এন জেড এভাবে বলা হচ্ছে। মানে যেখানে এন এক্স এর ভ্যালুটাও তোমার আলাদা করে 0 1 2 3 ... এন ওয়াই এর ভ্যালুটা 0 1 2 3 ... এন জেড এর ভ্যালুটা হচ্ছে 0 1 2 3 ... এইটা তখন যখন তুমি পার্টিশন ফাংশনটাকে বের করবে দেখো তখন 3টে সামেশন চলে আসছে। হ্যাঁ, আর এখানে এনার্জিটা এন এক্স এন ওয়াই এন জেড এর উপর নির্ভর করে যাবে। এবার তুমি যদি এনার্জি এক্সপ্রেশনটা এইভাবে যোগ হিসেবে লেখো, তার মানে পরিষ্কার এটা 3টে পার্টে তোমার ভেঙে যাবে। এবারে প্রথম পার্ট তো তুমি অলরেডি ক্যালকুলেট করেছো, সেকেন্ড পার্টটা একই রকম ভাবে ক্যালকুলেট করবে, থার্ড পার্টটা একই রকম ভাবে ক্যালকুলেট করবে। অর্থাৎ 3টে ডিরেকশন যেহেতু ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার, সেইখানে 3 ডাইমেনশনাল সিম্পল হারমোনিক অসিলেটর যদি হতো, তাহলে তার ভাইব্রেশনাল পার্টিশন ফাংশন যে সেই প্রত্যেকটা পার্টের যে গুণফল হয়ে যায়। এটা নতুন কিছুই না, মানে এনার্জিটা কিন্তু যোগ হিসেবে তুমি লিখতে পেরেছো, পার্টিশন ফাংশনটাকে তুমি গুণ হিসেবে লিখতে পারো। আচ্ছা আচ্ছা, এবারে দেখো এইখানে যেটা আমি করেছি যে এখানে না আমি এই যে অসিলেটর ন্যাচারাল ফ্রিকোয়েন্সিগুলোকে আলাদা আলাদা ধরেছি, একটাকে নিউ এক্স ধরেছি, একটা নিউ আই ধরেছি, একটা নিউ জেড ধরেছি। মানে তোমার নিউ এক্স নিউ আই নিউ জেড জানো তো, এই তো 1/2π√K/m। এবারে ফোর্স কনস্ট্যান্ট গুলো 3টে ডিরেকশনে একই যদি হয় তাহলে নিউ এক্স নিউ আই নিউ জেড সমান হবে। এবারে নিউ এক্স নিউ জেড যদি আলাদা হয় তাকে বলে অ্যানাইসোট্রপিক অসিলেটর, আর যদি নিউ এক্স নিউ আই নিউ জেড সমান হয়ে যায় তাকে বলে আইসোট্রপিক অসিলেটর। আইসোট্রপিক অসিলেটর যদি হয়ে যায় তাহলে দেখো ওয়ান ডাইমেনশন যে পার্টিশন ফাংশন হচ্ছে তার পাওয়ার 3 হয়ে যাবে, আর 3 মানে মানে তার কিউব হয়ে যাচ্ছে আর কি। মানে এখানে জাস্ট নিউ এক্স নিউ আই নিউ জেড সব সমান করে দাও, তো দেখো জাস্ট সিম্পলি তোমার কিউব হয়ে যাবে। আর যদি তোমার এরকম হয় যে একটা এনাটমিক নন লিনিয়ার মলিকুল কনসিডার করেছো, যেখানে 3n-6 ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, তখন তোমাকে এই যে তোমার একটা ওয়ান ডাইমেনশনে যে পার্টিশন ফাংশন হচ্ছে সেটাকে তোমাকে যোগ করে দিতে হবে i=1 থেকে 3n-6 পর্যন্ত। হ্যাঁ, এইটা সরি এটা তোমার হ্যাঁ মানে প্রত্যেকটার জন্য আর কি, মানে প্রত্যেকটার জন্য আলাদা 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 করে তোমাকে যোগ করে দিতে হবে। ঠিক আছে?
না, এটা আমার একটা ভুল হলো, এটা এটা অ্যাকচুয়ালি যোগ হওয়াটা ভুল লেখা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি পাই সাইন হওয়ার কথা ছিল, এটা না পাই ওভার আই হওয়ার কথা ছিল, পাই ওভার আই, মানে এটা গুণ হবে। মানে যদি তোমার ধরো দেখো একটা একটা মানে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম যদি বলো, একটা ডিগ্রিজ অফ ফ্রিডমের জন্য যদি পার্টিশন ফাংশনটার এই একটা এরকম এক্সপ্রেশন বেরোয়, একটা এরকম বেরোয়, এবার থ্রি ডাইমেনশনাল অফসেট মানে তিনটে ডিগ্রিজ অফ ফ্রিডম, তার পাওয়ার 3 হয়ে যাচ্ছে। আর যদি তোমার এরকম হয় যে একটা এন অ্যাটমিক নন লিনিয়ার মলিকুল, এন অ্যাটমিক নন লিনিয়ার মলিকুলের ক্ষেত্রে টোটাল ডিগ্রিজ অফ ফ্রিডম তো থ্রি এনটার মধ্যে তিনটে ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, তিনটে রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম পড়ে রইল 3n-6টা, তখন সেটা হয়ে যাবে কত, পাই ওভার আই ইকুয়াল টু, মানে পাই মানে হচ্ছে গুণ হিসেবে থাকবে, হ্যাঁ, মানে এটা I equal to 1 to 3n minus 6 e to the power minus h nu I by 2 kt by 1 minus e to the power minus h nu I by kt। আর এখানে তোমার এখানে নিউ দিয়ে লিখেছি, এটা হচ্ছে ওমেগা দিয়ে লেখাটা ঠিক হচ্ছে না, এটা লেখা উচিত ছিল তোমার নিউ আইটা হচ্ছে যেটা ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সি আই বাই আই এর ভাইব্রেশনাল মোড। আর যদি ওটা এখানে লেখা উচিত ছিল, এটা হচ্ছে এন অ্যাটমিক নন লিনিয়ার মলিকুলের জন্য, আর ফর এন অ্যাটমিক লিনিয়ার মলিকুল যদি তুমি ধরো, তাহলে ভাইব্রেশন পার্টিশন ফাংশনটা হয়ে গেছে পাই ওভার আই ইকুয়াল টু 1 টু 3n-5 হয়। তুমি জানো যে লিনিয়ার মলিকুল যদি হয় তাহলে ট্রান্সলেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম 3টে, রোটেশনাল ডিগ্রি অফ ফ্রিডম 2টো, ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম হয়ে যাবে 3n-5টা, এইটাই ইন্টু টু পাওয়ার মাইনাস এইচ নিউ আই বাই 2 kt ডিভাইডেড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ আই বাই kt। আসলে যখন তুমি একটা পলিঅ্যাটমিক মলিকুল কনসিডার করবে, সেখানে তো অনেক ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, তাহলে অনেক ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম হলে তার জন্য পার্টিশন ফাংশনটা কেমন লিখতে হবে সেটাও আমি এখানে জাস্ট বলে দিলাম। তাহলে এমনিতে তোমাদেরকে এটা লাগবে ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর, তার জন্যই পার্টিশন ফাংশনটা লাগবে, যে এক্সপ্রেশনটা এখানে লেখা আছে ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই 2 kt বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই kt, যখন 0 এনার্জি তুমি ইনপুট করছো, আর 0 এনার্জিটা ইনপুট না করলে ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই 2 kt এই টার্মটা থাকবে না, জাস্ট 1 মাইনাস ই টু দি পাওয়ার এইচ নিউ বাই kt, তাহলে এটাই তোমার অ্যাকচুয়ালি লাগবে। এবার আমি যেটা বললাম, যদি ওয়ান ডাইমেনশনাল অসিলেটরের বদলে থ্রি ডাইমেনশনাল অসিলেটর হয়, তাহলে তো এনার্জি তো তোমার তিনটে ডিরেকশন এখানে আলাদা আলাদা করে যোগ হবে, তোমার পার্টিশন ফাংশনটা তোমার গুণ হয়ে যাচ্ছে। এবারে অ্যানাইসোটপিক অসিলেটর বদলে যদি আইসোটপিক অসিলেটর হয়, যেখানে নিউ এক্স নিউ আই নিউ জেড সমান, তখন তার পাওয়ার হচ্ছে জাস্ট কিউব হয়ে যাবে। তাহলে তার মানে কি, এই এক একটা ডিরেকশনে যে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম গুলোই হচ্ছে এক একটা ডিগ্রিজ অফ ফ্রিডম, হ্যাঁ, মানে এক একটা মানে একটা ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর মানে একটা ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম। তাহলে একটা অসিলেটর যে তিনটে ডিরেকশনে মুভ করে, সেটাকে তুমি জাস্ট বলবে একটা থ্রি ডাইমেনশনাল অসিলেটর, মানে তিনটে ওয়ান ডাইমেনশনাল অসিলেটর, অর্থাৎ তিনটে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম। তা তিনটে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম হলে এনার্জিটা যোগ হয়ে যাচ্ছে, সেটা পার্টিশন ফাংশনটা গুণ হয়ে যাচ্ছে। তাহলে এবারে যদি একটা এন পার্টিকেল তুমি ধরো এন পার্টিকেল নন লিনিয়ার মলিকুল কনসিডার করো, যেখানে 3n-6টা ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম আছে, তখন ওভারঅল ভাইব্রেশনাল পার্টিশন ফাংশনটা পাই ওভার আই ইকুয়াল টু 3n-6, মানে এতবার গুণ হবে, নট যোগ হবে, এখানে সামেশন পড়ে গেছে, এটা পাই হবে আর কি, ঠিক আছে। সিমিলারলি যদি এন অ্যাটমিক লিনিয়ার মলিকুল হয়, টোটাল ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম 3n-5টা, তখন এটা দেখতে হবে। তা দেখো, এই হচ্ছে তোমার ভাইব্রেশনের পার্টিশন ফাংশনটাকে জাস্ট বের করা হলো, ঠিক আছে। পার্টিশন ফাংশনটা আমি বের করলাম, ঠিক আছে তো, হচ্ছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে ওই যে পার্টিশন ফাংশন থেকে আমি বাকি জিনিসপত্রগুলো ক্যালকুলেট করতে চাইছি, ঠিক আছে। আচ্ছা, এই পার্টিশন ফাংশন থেকে বাকি জিনিসগুলো ক্যালকুলেট করতে চাইছি, মানে আমি কি কি ক্যালকুলেট করতে চাইছি, ধরো প্রথমেই যে জিনিসটা আমি চাইবো যে এনার্জি ক্যালকুলেট করতে চাইবো, ঠিক আছে। আচ্ছা, এনার্জির ফর্মুলা কি ছিল, যদি অ্যাভারেজ ভাইব্রেশনাল এনার্জি পার লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর তুমি করো, তাহলে অ্যাভারেজ এনার্জি পার সিম্পল হারমোনিক অসিলেটর হচ্ছে কে টি স্কোয়ার ডেল এল এন জেড বাই ডেল টি। এটা তোমার এই ফর্মুলাটা তোমার মনে আছে, টোটাল এনার্জি হতো তাহলে এন কে টি স্কোয়ার হতো, যদি একটার জন্য হলে কে টি স্কোয়ার ডেল এল এন জেড বাই ডেল টি। তাহলে কে টি স্কোয়ার ডেল ডেল টি অফ এল এন, এবারে সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশন থেকে লিখে ফেললাম ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই 2 kt বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই kt, এটা। তাহলে দেখো এখানে কে টি স্কোয়ার হচ্ছে ডেল ডেল টি যেমন আছে। আচ্ছা, এবার লগ যখন নিচ্ছ, দেখো উপরের পার্টটা লগ নিলে এল এন ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি, মানে মাইনাস এইচ নিউ বাই কেটি হয়ে গেল, মাইনাস এটা কিন্তু নিচে আছে মাইনাস এল এন
1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি, এটা হলো। তাহলে কেটি স্কোয়ারটা রইলো। এবারে যখন তুমি ডেরিভেটিভ করছো 1/t এর ডেরিভেটিভ করলে -1/t স্কোয়ার হয়, তাহলে প্রথম পার্টটা এইচ নিউ বাই 2kt স্কোয়ার হলো, প্লাস এই লগের যখন ডেরিভেটিভটা করবে প্রথমে 1/1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি হলো, মানে ln x এর ডেরিভেটিভ করলে 1/x হয়, তো সেই রেসপেক্টে লগ পার্টটা ডেরিভেটিভ করলে 1/e টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি হলো। এবার এই ভিতরের পার্টটা ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করলে তাকে প্রথমটা 0, এই পার্টটা করলে একটা -e টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি হতো। তার সঙ্গে আবার এই পার্টটা যখন তুমি করে দিচ্ছ, এই যে মানে এমনি দেখো আগে একটা মাইনাস ছিল, আর এই যে মাইনাসটা মিলে প্লাস হয়ে গেল, আর এই এইচ নিউ বাই মাইনাস এইচ নিউ বাই কেটি ডেরিভেটিভ করলে এইচ নিউ বাই কেটি স্কোয়ার হলো, এটা হলো। তাহলে এবারে দেখো কেটি স্কোয়ার দিয়ে গুণ করে দাও, দেখো এটা প্রথমটা হাফ এইচ নিউ হয়ে যাচ্ছে, আর পরেরটা হচ্ছে কেটি স্কোয়ার কেটে গিয়ে এইচ নিউ বাই এমনি এমনিতে হচ্ছে কত, এটা এইচ নিউ ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি, উপর নিচে তুমি জাস্ট ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি দিয়ে গুণ করে দাও, তাহলে উপরে থেকে যাচ্ছে এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1। এইটা হয়ে গেল অ্যাভারেজ ভাইব্রেশনাল এনার্জি পার লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটর। দেখো এই যে প্রথমের পার্টটা ছিল ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই 2kt, দেখো এইটা কি সুন্দর করে আলাদা হয়ে গিয়ে সেখান থেকে হাফ এইচ নিউটা তুমি পেয়ে গেলে। তাহলে তুমি যদি 0 পয়েন্ট এনার্জি এইটাকে নিয়ে ক্যালকুলেট করতে লিখেছি কিনা দেখে নিই। যদি তুমি দেখো, যদি ক্যালকুলেশনটা যদি এরকম জায়গা থেকে করতে, মানে যদি ধরো জাস্ট সিম্পলি সিঙ্গেল পার্টিকেল পার্টিশন ফাংশনটা 1/1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি এরকম জায়গা থেকে স্টার্ট করতে, তাহলে অ্যাভারেজ ভাইব্রেশনাল এনার্জি যেটা সেটা বেরোতো শুধুমাত্র এইটা এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1, এইটা বেরোতো, ঠিক আছে। আর এই উপরের পার্টটা রেখেছি বলে একটা হাফ এইচ নিউ পার্ট তোমার আলাদা করে চলে আসে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। হ্যাঁ, মানে তুমি এইরকম ভাবে ক্যালকুলেট করে শেষে হাফ এইচ নিউ জুড়ে দেওয়া, আর প্রথম থেকে সবটাকে নিয়ে ক্যালকুলেট করে হাফ এইচ নিউ আসাটা ঠিক আছে। আর এই যে সেকেন্ড টার্মটা আমি আবার বলছি, কেটি স্কোয়ার কে স্কোয়ার কেটে গেল, সেকেন্ড টার্মটা কি হতো, এইচ নিউ ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি ডিভাইডেড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এইচ নিউ বাই কেটি হতো। আর তুমি উপর নিচে ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি দিয়ে গুণ করে দাও, এইচ নিউ বাই কেটি দিয়ে গুণ করে দিলে কত হবে, এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1 হবে। ঠিক আছে, বোঝাতে পেরেছি এনার্জিটা, অ্যাভারেজ এনার্জিটা। এটা দেখবে সেই ব্ল্যাক বডি রেডিয়েশনে যদি তুমি সেই প্ল্যাঙ্কের ডিস্ট্রিবিউশন ফর্মুলার যখন ডেরিভেশন ছিল, প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলার ডেরিভেশনে কিন্তু অ্যাভারেজ এনার্জিটাকে ক্যালকুলেট করতে হয়েছিল, সেটা এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1 বেরিয়েছিল। তখন পার্টিশন ফাংশন দিয়ে করা হয়নি, জাস্ট নর্মালি এত সাদামাটা হিসেবে যেভাবে অ্যাভারেজ ক্যালকুলেট করতে হয়, ওই n0 এপসাইলন 0 প্লাস n1 এপসাইলন 1 প্লাস n2 এপসাইলন 2 প্লাস ডট 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 ডিভাইডেড বাই n0 প্লাস n1 প্লাস n2, এইটা, এবং সেখানে বোল্টজম্যান ডিস্ট্রিবিউশন ফর্মুলা কাজে লাগিয়ে তখন একটা অ্যাভারেজ এনার্জি বের করা হয়েছিল, যেটা এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1 বেরিয়েছিল। যেহেতু ওখানে এনার্জি এক্সপ্রেশনটা ওই এন এইচ নিউ দিয়ে স্টার্ট করা হয়েছিল, এন প্লাস হাফ এইচ নিউ তার বদলে, কারণ হাফ এইচ নিউ পার্টটা আসেনি, এবং সেখান থেকে তুমি খেয়াল করে দেখো প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলাটাকে ডিরাইভ করা হয়েছিল। এখন এই অ্যাভারেজ এনার্জিটা আমি ক্যালকুলেট করলাম পার্টিশন ফাংশন অ্যাপ্রোচ, যেহেতু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স শেখা হয়েছে ওই একই জিনিস, এখন পার্টিশন ফাংশন অ্যাপ্রোচে তুমি করে ফেলবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আচ্ছা, আর এবারে এই যে তুমি অ্যাভারেজ এনার্জিটাকে ক্যালকুলেট করলে ফর কোয়ান্টাম হারমোনিক অসিলেটর, সেইটার যেটা অ্যাপ্লিকেশনস হচ্ছে তোমার ল্যাটিস হিট ক্যাপাসিটি ক্যালকুলেট করতে। তাহলে এবার আমরা ল্যাটিস হিট ক্যাপাসিটি অফ সলিড সেইটা নিয়ে জাস্ট একটু ডিটেল কথাবার্তা বলবো। এটা দেখো সলিড স্টেটের মধ্যেও এটা পড়তে পারো, আর স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের মধ্যেও এটা পড়তে পারো। আমরা কিন্তু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পার্টটা আগে পড়ছি, সেই জন্য আমি ল্যাটিস হিট ক্যাপাসিটি পার্টটা আগে বলে দিচ্ছি। পরে যখন তোমার সলিড স্টেটের জন্য যখন আমরা ল্যাটিস হিট ক্যাপাসিটিটা পড়বো, তখন শুধু ফাইনাল রেজাল্টগুলোকে সামারাইজ করে দেবো, ডিটেলিংটা বলবো না। আমি তো ডিটেলিংয়ে তো জাস্ট মাত্র কয়েকটা চ্যাপ্টার পড়বো বলেছি, হ্যাঁ, যেগুলো তোমাদের একটুখানি মানে অসুবিধে থাকে বিএসসিতে, যেমন স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স একটা পার্ট, গ্রুপ থিওরি একটা পার্ট, কোয়ান্টাম মেকানিক্সের পার্টিকুলার অ্যাডভান্স কোয়ান্টাম মেকানিক্সের পার্টগুলো, সেগুলো আমাদের ডিটেলে পড়তে হবে। আর কিছু কিছু জিনিস আছে বিএসসিতে তুমি পড়েছো, আর নেটের সিলেবাসে বা কিছুতে দেখবে যে ওই সামান্যই জাস্ট চেঞ্জ আছে, সেগুলো আর ডিটেলিং এ যাবো না। যেমন সলিড স্টেট আমি ডিটেলিং এ যাবো না, সলিড স্টেটে দেখবে দুটো ক্লাসের মধ্যে বলে দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু ল্যাটিস হিট ক্যাপাসিটি পার্টটা তো সলিডেরই পার্ট,
হ্যাঁ, সেখানে আমি জাস্ট রেজাল্টগুলোকে সামারাইজ করে দেবো, তখন তার ডিটেলিংটা আমি বলবো না। তো চলো, তো দেখো ল্যাটিস হিট ক্যাপাসিটি জিনিসটা সম্বন্ধে ডিটেল ডিসকাশনই করি যে ইন এ সলিড অ্যাটমস অর মলিকুলস ক্যানট হ্যাভ এনি ট্রান্সলেশনাল রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, ইট ক্যান অনলি ভাইব্রেট অ্যাবাউট দ্যাট ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে ল্যাটিস ভাইব্রেশন ক্যান কন্ট্রিবিউট টু দ্য ল্যাটিস হিট ক্যাপাসিটি অফ সলিড হুইচ ইজ কল্ড দ্য ল্যাটিস হিট ক্যাপাসিটি। মানে যখন তোমার ল্যাটিস ভাইব্রেশনটা, মানে বেসিক্যালি আমি একটা ক্রিস্টালাইন সলিডের কথাই বলছি, তা ক্রিস্টালাইন সলিডে যে অ্যাটম বা মলিকুলস গুলো আছে তার তো কোনো ট্রান্সলেশনাল মোশন নেই, তার কোনো রোটেশনাল মোশন নেই, সেটা করতে পারে, তার ভাইব্রেশন থাকতে পারে। আচ্ছা, এবার ভাইব্রেশন যখন থাকছে তখন তোমার ওই যেটাকে বলা হয় ল্যাটিস ভাইব্রেশন, সে ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে ভাইব্রেট করছে এবং সে হিট ক্যাপাসিটিতে কন্ট্রিবিউট করছে, সেটাই হচ্ছে ল্যাটিস হিট ক্যাপাসিটি। আচ্ছা, ইনসুলেটরের ক্ষেত্রে যে সলিডের হিট ক্যাপাসিটি মানে পুরোটাই ল্যাটিস হিট ক্যাপাসিটি, কিন্তু কোনো একটা কন্ডাক্টিং সলিড বা মেটাল যখন কনসিডার করবে না, এই ল্যাটিস হিট ক্যাপাসিটির সাথে সাথে আর একটা হিট ক্যাপাসিটি থাকে, যাকে বলে ইলেকট্রনিক হিট ক্যাপাসিটি। সেটা ইলেকট্রনিক হিট ক্যাপাসিটি কেন অ্যারাইজ করছে? কারণ কন্ডাক্টিং সলিড বা মেটালের ক্ষেত্রে যেটা হয়, অনেক ফ্রি ইলেকট্রন থাকে। এবার ফ্রি ইলেকট্রন গুলো সে তার ট্রান্সফার করার মোশন থাকে, মানে ফ্রি ইলেকট্রনের বা মোরাললেস ফ্রি ইলেকট্রনের ট্রান্সফার করার মোশন থাকে, সেইখান থেকে একটা হিট ক্যাপাসিটিতে কন্ট্রিবিউশন আছে, তাকে বলা হয় ইলেকট্রনিক হিট ক্যাপাসিটি। তাহলে ইনসুলেটরের জন্য সলিডের হিট ক্যাপাসিটি মানে হচ্ছে পুরোটাই হচ্ছে ল্যাটিস হিট ক্যাপাসিটি, আর কন্ডাক্টিং সলিড বা মেটালের ক্ষেত্রে সলিডের হিট ক্যাপাসিটি মানে কিন্তু দুটো পার্ট থাকছে, একটা হচ্ছে তোমার ওই যেটাকে বলা হয় ল্যাটিস হিট ক্যাপাসিটি, আর একটা হচ্ছে ইলেকট্রনিক হিট ক্যাপাসিটি। ইলেকট্রনিক হিট ক্যাপাসিটি কিন্তু ইলেকট্রনিক মোশনের সঙ্গে না, মানে ইলেকট্রনের ট্রান্সলেশনাল মোশনের জন্য। ঠিক আছে? আচ্ছা, এবারে তুমি যখন এক্সপেরিমেন্টালি ল্যাটিস হিট ক্যাপাসিটি ভার্সেস টেম্পারেচার এই প্লটটাকে দেখো, প্লটটা এইরকম দেখতে। তাহলে এই প্লটে তুমি তিনটে ইম্পর্টেন্ট ফিচার পাচ্ছ। একটা হচ্ছে যদি টেম্পারেচার যথেষ্ট বেশি হয় তখন তুমি দেখতে পাচ্ছ ল্যাটিস হিট ক্যাপাসিটিটা ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার হয়ে যাবে এবং সেটা সিআর এর সঙ্গে সমান হয়ে যাবে। কিন্তু টেম্পারেচার যখন বেশ কমানো হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ ল্যাটিস হিট ক্যাপাসিটিটা কমছে, কমে কমে যখন টেম্পারেচার টেন্ডস টু 0 কেলভিন তখন ল্যাটিস হিট ক্যাপাসিটিটা 0 হচ্ছে। শুধু তাই নয়, লো টেম্পারেচারে এটা জাস্ট টি কিউব ল ওবে করে। টি কিউব ল ওবে করে মানে হচ্ছে তোমার টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার তার থার্ড পাওয়ারের সঙ্গে বেসিক্যালি প্রপোর্শনাল। তাহলে এই ল্যাটিস হিট ক্যাপাসিটির সংক্রান্ত এই তিনটে ইনফরমেশন খুব ইম্পর্টেন্ট, যে হাই টেম্পারেচারে ল্যাটিস হিট ক্যাপাসিটি ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার হয়ে যাবে এবং সেটা শিয়ার হয়ে যাবে। খুব কম টেম্পারেচার ল্যাটিস হিট ক্যাপাসিটি, আচ্ছা টেম্পারেচার কমালে ল্যাটিস হিট ক্যাপাসিটি কমবে। কেমন করে কমবে? খুব লো টেম্পারেচার ওটা ডি বাই টি কিউব ল ওবে করে, অর্থাৎ ল্যাটিস হিট ক্যাপাসিটিটা টি মানে অ্যাবসলিউট টেম্পারেচার কিউবের সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে, আর টেম্পারেচার 0 হলে ল্যাটিস হিট ক্যাপাসিটি তোমার 0 হয়ে যাবে। এবং যেটা পরবর্তীকালে তুমি দেখবে এটা যে নাস্ট হিট থিওরেম বা থার্ড অফ থার্মাডাইনামিক্স, সেটা কনসিকুয়েন্স হচ্ছে যে পারফেক্টলি ক্রিস্টালাইন সলিড যদি তুমি কনসিডার করো, টেম্পারেচার যখন 0 হবে ল্যাটিস হিট ক্যাপাসিটি তোমার 0 হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে তোমার অ্যাকচুয়ালি এক্সপেরিমেন্টাল রেজাল্ট যেটা তুমি পাচ্ছ। মানে ল্যাটিস হিট ক্যাপাসিটি সংক্রান্ত যে ফ্যাক্টগুলো জানা আছে সেই ফ্যাক্টগুলো হচ্ছে এইটা। এবার এটাকে তোমাকে থিওরিটিক্যালি এক্সপ্লেন করার চেষ্টা করতে হবে। আচ্ছা, এই ল্যাটিস হিট ক্যাপাসিটি প্রথমে বিজ্ঞানী ডুলং এবং পেটিট তিনি তারা আর কি ক্লাসিক্যাল থিওরি দিয়ে ল্যাটিস হিট ক্যাপাসিটিটাকে বোঝার চেষ্টা করেছিলেন। To determine the lattice heat capacity, it is suggested that a solid is a collection of oscillators. একটা সলিডকে ধরে, সলিড কি হলো, তার তো কোনো ট্রান্সফার করার মোশন নেই, তার কোনো রোটেশনাল মোশন, সে তো ইকুইলিব্রিয়াম পজিশনের রেসপেক্টে শুধুমাত্র ভাইব্রেট করতে পারে। সেই জন্য ধরে নেওয়া হচ্ছে ইটস এ কালেকশন অফ অসিলেটর। দ্য অ্যাটমস ক্যানট হ্যাভ এনি ট্রান্সফার করার রোটেশনাল মোশন, দে ক্যান অনলি ভাইব্রেট অ্যাবাউট দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। আচ্ছা, এবারে কতগুলো অ্যাজাম্পশন দেখো। অ্যাজ দ্য অ্যাটমস ক্যান অসিলেট ইন 3 পারপেন্ডিকুলার ডিরেকশন, অসিলেটরস আর 3 ডাইমেনশনাল অসিলেটর। কারণ এখানে একটা 3 ডাইমেনশনাল সলিড যখন তুমি কনসিডার করছো, যে কোন একটা অ্যাটম সে তো এক্স ওয়াই জেড তিনটে ডিরেকশনে অসিলেট করতে পারে। অ্যাজ দ্য অ্যাটমস ক্যান অসিলেট ইন 3 পারপেন্ডিকুলার ডিরেকশন, অসিলেটরস আর 3 ডাইমেনশনাল অসিলেটর। আচ্ছা, এবারে অ্যাজ দ্য ইন্টারঅ্যাটমিক স্পেসিং ইজ মাচ গ্রেটার দ্যান দ্য অ্যাম্পলিটিউড অফ অসিলেশন, দ্য অসিলেটরস আর ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড হারমোনিক ইন নেচার। মানে দেখো যেটা হচ্ছে যে মানে এই যে দুটো ল্যাটিস পয়েন্ট আছে না, এই দুটো ল্যাটিস পয়েন্টের মধ্যে দূরত্ব আছে, আর এক একটা অসিলেটর একটা পেন্ডুলামের মতো, তো সে একটা পার্টিকুলার বিস্তার বা অ্যাম্পলিটিউড নিয়ে অসিলেট করছে। দেখা যাচ্ছে যে এই অ্যাম্পলিটিউড অফ অসিলেশনটা অনেক অনেক ছোট ইন কম্পারিজন টু ইন্টারঅ্যাটমিক সেপারেশন। সেখানে তুমি অসিলেটরস গুলো ভাবতে পারো একে অপরের সাথে ইন্টারাক্ট করছে না, অর্থাৎ তারা ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার, এটা তুমি ভাবতে পারো। ঠিক আছে? আচ্ছা,
এবারে দেখো, অ্যাজ দ্য কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল অ্যাটমসফিয়ার অ্যারাউন্ড অল দ্য অসিলেটরস আর দ্য সেম, একটা পারফেক্টলি ক্রিস্টালাইন সলিড যদি কনসিডার করো, তাহলে দেখো কোন একটা অ্যাটমের আশপাশটা যেমন দেখতে, অন্য একটা অ্যাটমের আশপাশটা কিন্তু একই রকমের দেখতে, যেন প্রত্যেকটা অসিলেটর তুমি আইডেন্টিক্যাল ভাবতে পারো। আর অ্যাজ দ্য থ্রি ডিরেকশনস আর ইন্ডিপেন্ডেন্ট টু ইচ আদার, ওয়ান থ্রি ডাইমেনশনাল অসিলেটর ক্যান বি অ্যাজিউম টু বি থ্রি ওয়ান ডাইমেনশনাল অসিলেটর। এটা বলাই বাহুল্য। একটা থ্রি ডাইমেনশনাল মোশনকে তিনটে ওয়ান ডাইমেনশনাল মোশন ভাবতে পারো, তেমন একটা থ্রি ডাইমেনশনাল অসিলেটরকে তিনটে ওয়ান ডাইমেনশনাল অসিলেটর ভাবতে পারো। আচ্ছা, each one dimensional oscillator is a vibrational degrees of freedom. Hence, a crystal containing n number of atoms has cn vibrational degrees of freedom. এক একটা ওয়ান ডাইমেনশনাল হারমোনিক অসিলেটর মানেই কিন্তু এক একটা ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম। এবারে যদি কোনো একটা ইনসুলেটিং সলিডে এনটা অ্যাটম থাকে, তাহলে সিএনটা ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম আছে। আচ্ছা, অল দ্য অসিলেটরস আর ক্লাসিক্যাল অসিলেটরস হুইচ হ্যাজ কন্টিনিউয়াস এনার্জি লেভেল অ্যান্ড হেন্স দে ওবে দ্য ক্লাসিক্যাল ইকুইপার্টিশন প্রিন্সিপাল। এই ডুলং-পেটিট লয়ের এই ক্লাসিক্যাল নেচারটা হচ্ছে এই জায়গাতে, যে প্রত্যেকটা অসিলেটর তিনি ধরে নিচ্ছেন ক্লাসিক্যাল অসিলেটর, যাদের এনার্জি লেভেলগুলো কন্টিনিউয়াস, এবং সেই জন্য তারা ক্লাসিক্যাল ইকুইপার্টিশন প্রিন্সিপালটা ওবে করে। তা দেখ আমি কি কি বললাম। আমি প্রথমেই ভাবলাম যে তুমি একটা মানে অ্যাডভান্টেজ হিট ক্যাপাসিটি কনস্ট্যান্ট, হিট ক্যাপাসিটি জানতে গেলে তোমার এনার্জি জানতে হবে। এনার্জিটা জানবো কি করে? আর এনার্জিটা জানবো তো ইকুইপার্টিশন প্রিন্সিপাল থেকে, অবশ্যই যখন ইকুইপার্টিশন প্রিন্সিপালটা ওবের হবে। ক্লাসিক্যাল হারমোনিক অসিলেটরগুলো তাদের এনার্জিটাকে কন্টিনিউ ধরা হয় এবং তারা ইকুইপার্টিশন প্রিন্সিপালটা ওবে করে। আচ্ছা, এবার তার আগে কতগুলো অ্যাজাম্পশন যেটা আমি ধরে নিয়েছি, সেটা হচ্ছে যে প্রত্যেকটা অসিলেটর, ধরো থ্রি ডাইমেনশনাল অসিলেটর, তিনটে ডিরেকশন ইন্ডিপেন্ডেন্ট ইচ আদার বলে একটা থ্রি ডাইমেনশনাল অসিলেটর মানে তিনটে ওয়ান ডাইমেনশনাল অসিলেটর। এবার যদি কোনো একটা ক্রিস্টালে এনটা অ্যাটম থাকে, তাহলে এনটা থ্রি ডাইমেনশনাল অসিলেটর মানে তিনটে থিএনটা ওয়ান ডাইমেনশনাল অসিলেটর, অর্থাৎ থিএনটা ডিগ্রিজ অফ ফ্রিডম আছে। এছাড়া যেটা ধরে নিচ্ছে যে যে তোমার যেহেতু মানে দুটো অ্যাটমের মধ্যে সেপারেশনটা অনেক বেশি ইন কম্পারিজন টু অ্যাম্পলিটিউড অফ অসিলেশন, প্রত্যেকটা অসিলেটরকে ইন্ডিপেন্ডেন্ট ইচ আদার ধরে নিতে পারো। এবারে ফিজিক্যাল এন্ড কেমিক্যাল এনভায়রনমেন্ট অ্যারাউন্ড অল দ্য অ্যাটমস যেহেতু আইডেন্টিক্যাল হচ্ছে, তাহলে প্রত্যেকটা অসিলেটরকে আইডেন্টিক্যাল ধরতে পারো, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে। আচ্ছা, এবার এর উপরে বেশ করে কি করছি দেখো, যে ইকুইপার্টিশন প্রিন্সিপাল অনুযায়ী এক থার্মাল ইকুইলিব্রিয়াম অ্যাভারেজ এনার্জি পার ভাইব্রেশন ডিগ্রি অফ ফ্রিডম তো কেটি হয়, যেখানে কেটা বোলম্যান কনস্ট্যান্ট। এবারে যদি যে ক্রিস্টালটা তুমি কনসিডার করছো, যদি এখানে ওয়ান মোল অ্যাটম থাকে, ওয়ান মোল যদি অ্যাটম থাকে, অর্থাৎ অ্যাটমের সংখ্যা যদি এন এ হয়, তাহলে ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম থ্রি এন এ। মানে অ্যাটম যদি এন হয়, তাহলে ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম থ্রি এন ছিল। তাহলে অ্যাটমের সংখ্যা যদি অ্যাভোগাড্রো নাম্বার এন এ হয়, তাহলে ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম যে থ্রি এন এ। আর প্রত্যেকটার জন্য এনার্জিতে কন্ট্রিবিউশন কেটি করে বলে থ্রি এন এ ইন্টু কেটি, এটা টোটাল ইন্টারনাল এনার্জি হলো, যেটা থ্রি আর টি। সেখান থেকে ল্যাটিস হিট ক্যাপাসিটি ক্যালকুলেট করছো, ডেল ইউ বাই ডেল্টা কনস্ট্যান্ট, সেটা তোমার থ্রি আর এর সঙ্গে সমান হচ্ছে। তাহলে দেখো পরিষ্কার তুমি বুঝতে পারলে যে ক্লাসিক্যাল থিওরি অনুযায়ী ক্লাসিক্যাল অসিলেটর যদি তুমি কনসিডার করো যে ইকুইপার্টিশন প্রিন্সিপাল ওবে করে, তখন ল্যাটিস হিট ক্যাপাসিটিটা থ্রি আর হচ্ছে, এবং সেটাই হচ্ছে ডুলং-পেটিটস ল। তাহলে এইখান থেকে যেটা বোঝা যাচ্ছে, দ্য হিট ক্যাপাসিটি অফ সলিড অ্যাজ প্রেডিক্টেড বাই দ্য এম্পিরিক্যাল ডুলং-পেটিটস ল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, এবং টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে। কিন্তু বাস্তবে যেটা দেখা গেল, এই যে যে আমি এক্সপেরিমেন্টাল ছবিটাকে দেখেছিলাম, সেখানে দেখতে পাচ্ছ যে টেম্পারেচার যদি খুব বেশি হয়, তখনই কেবলমাত্র ল্যাটিস হিট ক্যাপাসিটি ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, এবং এটা থ্রি হচ্ছে। কিন্তু টেম্পারেচার খুব যদি কমানো হয়, তাহলে কিন্তু ল্যাটিস হিট ক্যাপাসিটি যে কমছে, অর্থাৎ ল্যাটিস হিট ক্যাপাসিটিটা অ্যাকচুয়ালি টেম্পারেচার উপর ডিপেন্ড করে, সেটা আছে। তাহলে সেই পার্টটা কিন্তু এই ক্লাসিক্যাল থিওরি বা ডুলং-পেটিটস ল থেকে ব্যাখ্যা করতে পারা গেল না। তাহলে ডুলং-পেটিটস ল থেকে তুমি যে হাই টেম্পারেচার ভ্যালু, যেটা থ্রি আর, এবং যেটা হিট ক্যাপাসিটি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, সেইটুকু প্লাস এক্সটেন্ড করতে পারো। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে হিট ক্যাপাসিটিটা টেম্পারেচার কমানোর সাথে সাথে কমছে, অর্থাৎ ওটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট। তাহলে এই যে টেম্পারেচার ডিপেন্ডেন্স এবং ভ্যালুটা লো টেম্পারেচার থ্রি আর থেকে কম হয়ে যাচ্ছে, এই পার্টিকুলার অ্যাসপেক্টটা কিন্তু ডুলং-পেটিট থিওরি দিয়ে বা ডুলং-পেটিটের ক্লাসিক্যাল থিওরি দিয়ে এক্সটেন্ড করতে পারা যাচ্ছে না। দেখো যা বললাম পরিষ্কার এখন পর্যন্ত? কোনো অসুবিধা আছে? বলো, কোনো প্রবলেম আছে এখন পর্যন্ত যা বলেছি? কোনো অসুবিধা হলে বলো। ঠিক আছে তো? আচ্ছা, এবারে মানে মূল যে জায়গাটা আমরা ফোকাস করতে চাই, যেটা হচ্ছে আইনস্টাইন থিওরি অফ ল্যাটিস হিট ক্যাপাসিটি। আসলে আইনস্টাইন 1907 সাল নাগাদ তিনি কি দেখলেন, যে এই যে ল্যাটিস হিট ক্যাপাসিটি টেম্পারেচার ডিপেন্ডেন্সটা ক্লাসিক্যাল থিওরি এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না, তার কারণটা কি?
কারণটা তিনি ইনভেস্টিগেট করার চেষ্টা করলেন। তিনি তার আগে যেহেতু ফটো ইলেকট্রিক এফেক্টের কথা বলেছেন, তার আগে যেহেতু প্ল্যাঙ্কের হাইপোথিসিসটা হয়েছে, প্ল্যাঙ্ক যখন ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে এক্সপ্লেন করেছিলেন, সেখানে কিন্তু তাকে ধরতে হয়েছিল যে তোমার অসিলেটরগুলো কোয়ান্টাম অসিলেটর, সেই মতো করে তিনি ওই অ্যাভারেজ এনার্জিটাকে ক্যালকুলেট করেছিলেন এবং এবং ওই যেটা বলা হয় ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন কার্ভটাকে এক্সপ্লেন করে ফেলতে পেরেছিলেন। সেখান থেকে মোটিভেটেড হয়ে আইনস্টাইন যেটা ভাবলেন যে ঠিক আছে, ডুলং পেটির যেরকম ভাবে থিওরিটি দিচ্ছে থিওরিটা ঠিকই আছে, কিন্তু যেটা কথা যে অসিলেটরগুলো এখন আর ক্লাসিক্যাল অসিলেটর না, তারা কোয়ান্টাম অসিলেটর। হ্যাঁ, যে কোয়ান্টাম অসিলেটরগুলো যাদের ডিসক্রিট এনার্জি লেভেলস আছে এবং সেই জন্য তারা ইকুইপার্টিশন প্রিন্সিপালটা ওবে করে না। আচ্ছা, মানে ডুলং পেটি যেরকম ভাবে ধরেছেন আইনস্টাইন সেরকম ভাবেই এগোচ্ছেন, কিন্তু দু তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট। প্রথম যে ইম্পর্টেন্ট পয়েন্টটা সেটা হচ্ছে এই যে এখন যদি ডুলং পেটি ছিল অসিলেটরগুলো ক্লাসিক্যাল অসিলেটর, তাদের এনার্জি লেভেলগুলো কন্টিনিউয়াস, আর আইনস্টাইন বললেন না, এগুলো হচ্ছে কোয়ান্টাম অসিলেটর, হ্যাঁ, যাদের ডিসক্রিট এনার্জি লেভেলস আছে। এটা প্রথম তফাৎটা। আর সেকেন্ড যেটা যেটা ডুলং পেটিস লতেও ছিল, এখানেও যেটা সত্যি যে অসিলেটরগুলোকে তিনি আইনস্টাইনও ডুলং পেটিসের মতো ধরে নিলেন ইন্ডিপেন্ডেন্ট বা ডিকাপেলড যেটাকে বলা হয়, মানে যেটা অ্যাম্প্লিটিউড অফ অসিলেশনসটা দুটো তোমার ল্যাটিস পয়েন্ট যেটা তাদের যে সেপারেশন তার তুলনায় অনেক অনেক কম বলে একটা অসিলেটরের ভাইব্রেশন অন্য অসিলেটরকে হ্যাম্পার করছে না, সেটা অসিলেটরকে ডিকাপেল বা ইন্ডিপেন্ডেন্ট ধরে নিচ্ছে। এটা আর একটা যেটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা ডুলং পেটিস লয়ের মধ্যেও ছিল, যে যেহেতু কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল এনভায়রনমেন্ট অ্যারাউন্ড ইচ অসিলেটার আইডেন্টিক্যাল, সেই জন্য অসিলেটারগুলো তুমি ধরে নিতে পারতো আইডেন্টিক্যাল ধরতে পারতো। আইনস্টাইন তাই বলছেন যে অসিলেটরগুলো সব আইডেন্টিক্যাল, কারণ মানে পারফেক্টলি ক্রিস্টালাইন ল্যাটিস যদি তুমি কনসিডার করো, কোন একটা অ্যাটমের আশপাশটা যেমন দেখতে অন্য অ্যাটমের আশপাশটা তোমার এক্সাক্টলি একই রকমের দেখতে, কিন্তু অসিলেটরগুলো তোমার আইডেন্টিক্যাল। এবং সেই জন্য তিনি যেটা ধরলেন যে প্রত্যেকটা অসিলেটর একটা সেম কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে, যেটা নিউ ই, একে বলা হয় আইনস্টাইন ক্যারেক্টারিস্টিক ফ্রিকোয়েন্সি। তাহলে দেখো, তাহলে ডুলং পেটিস যেগুলো ধরেছিলেন সেগুলো সব তিনি ধরলেন। এখানে মূল তফাৎ যেটা সেটা হচ্ছে যে ডুলং পেটিস লয়তে অসিলেটরগুলো ছিল ক্লাসিক্যাল অসিলেটর হ্যাভিং কন্টিনিউয়াস এনার্জি লেভেল, এখানে তিনি ধরলেন কোয়ান্টাম অসিলেটর হ্যাভিং ডিসক্রিট এনার্জি লেভেল। সেটা প্রথম চেঞ্জ। আর সেকেন্ডলি যেটা বেসিক্যালি ডুলং পেটিস লতে ছিল, এখানে জাস্ট আরেকটুখানি আমি এমফ্যাসিস দিই, সেটা হচ্ছে অসিলেটরগুলো ডিকাপল অর্থাৎ নন ইন্টারাক্টিভ। আর থার্ডলি যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, যে যেহেতু কেমিক্যাল অ্যান্ড ফিজিক্যাল এনভায়রনমেন্ট অ্যারাউন্ড অল দ্য ল্যাটিস পয়েন্টস বা অসিলেটর তারা আইডেন্টিক্যাল, সেই জন্য প্রত্যেকটা অসিলেটর আইনস্টাইন যেটা ধরলেন একটা সেম কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে, এটা নিউ ই, যাকে বলে আইনস্টাইন ক্যারেক্টারিস্টিক ফ্রিকোয়েন্সি। আচ্ছা, এবারে সেইটাকে ধরে এই যে যেটা বললাম যে কোয়ান্টাম অসিলেটর, যেহেতু তাহলে কোয়ান্টাম অসিলেটর হলে এনার্জিটা এন প্লাস হাফ এইচ নিউ হচ্ছে এটা। আর তাহলে এর উপরে বেস করে তিনি কি করলেন, অ্যাভারেজ এনার্জিটাকে ক্যালকুলেট করে ফেললেন। এই যে অ্যাভারেজ এনার্জি ক্যালকুলেশনটা, এটা কিন্তু আমি অলরেডি করে গেছি, সেটা নতুন করে করছি না। যে যদি তুমি কোন একটা অসিলেটর কনসিডার করো, যে অসিলেটর গুলোর এনার্জি এক্সপ্রেশনটা এরকম দেখতে, যেটা তোমার ওই যে এন প্লাস হাফ এইচ নিউ ই বা এন প্লাস হাফ এইচ ক্রস ওমেগা ই, যেখানে এনটা হচ্ছে 0 1 2 3। তাহলে তফাৎটা কি হয়েছে দেখো, শুধু ফ্রিকোয়েন্সিটা আগে যেমন শুধু নিউ লিখতাম, এখন নিউ ই বলছি, যেখানে নিউ ইটা হচ্ছে আইনস্টাইন ক্যারেক্টারিস্টিক ফ্রিকোয়েন্সি। এটাকে ধরে নিয়ে তুমি যদি করো, মানে অ্যাভারেজ এনার্জিটা ক্যালকুলেট করো, দেখো আগে ছিল হাফ এইচ নিউ প্লাস এইচ নিউ বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস ওয়ান, শুধু নিউটার জায়গায় নিউ ইভি এটা রিপ্লেস হয়ে যাচ্ছে। তাহলে মোলার ইন্টারনাল এনার্জি কত হবে? এটা একটা অসিলেটরের জন্য যদি তোমার অ্যাভারেজ এনার্জিটা এটা হয়, তাহলে এবারে ওই ডুলং পেটিস ল বলার সময় আমি বলেছি, যদি একটা ল্যাটিস মানে যদি কোনো একটা ইনসুলেটিং সলিডের ক্ষেত্রে এনটা অ্যাটম থাকে, তাহলে সিএনটা ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম তুমি পাবে। এবারে এক মোলের জন্য হলে কতগুলো অ্যাটমস আছে না, অ্যাভোগাড্রো নাম্বার অ্যামাউন্টসের অ্যাটমস আছে এনে, তাহলে টোটাল ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3Na, টোটাল এনার্জি হয়ে যাবে তাহলে 3Na ইন্টু অ্যাভারেজ এনার্জি পার অসিলেটর। এইটা এবারে তুমি যখন ল্যাটিস হিট ক্যাপাসিটি ক্যালকুলেট করবে, কি হবে, তোমাকে কি হচ্ছে এই ইউটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করতে হলে কনস্ট্যান্ট ভলিউমে, তার ডেল ডেল টি, এই এনার্জি এক্সপ্রেশনটা তুমি লিখলে 3/2 Na এইচ নিউ ই প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে 3Na এইচ নিউ ই বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি মাইনাস 1। এবার খেয়াল করে দেখো, এই যে পার্টটা, এই পার্টটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট।
এই যে পার্টটা টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট, তার মানে এই যে 0.NRG থেকে যে পার্টটা এসেছে সেই পার্টটা একটু টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট যদি হয় তাহলে টাইমের টেম্পারেচারের রেসপেক্টে ডেরিভেটিভ করছে যখন কনস্ট্যান্ট ভলিউমে, তখন কি হবে, এই পার্টটা তোমার 0 দিয়ে দিলে, 0 দিয়ে দিলে তাহলে অ্যাকচুয়ালি ডেরিভেটিভটা হবে এইটার উপরে করলে। আচ্ছা আমি এখানে বলে দিই এটা কেন করতে পারছি, এটা হচ্ছে টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট। টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট বলে এই পার্টটা তোমাকে বাদ দিয়ে দিতে হচ্ছে, করে পরের পার্টটা নিয়ে কথাবার্তা বলতে হচ্ছে। এটা তাহলে দেখো এখানে যে এই যে তুমি যখন টেম্পারেচার রেসপেক্টে ডেরিভেটিভটাকে করছো তখন এই যে 3NaH নিউ যেমন আছে রয়ে গেল, 1/e⁻h নিউ বাই কেটি মাইনাস 1 এর ডেরিভেটিভ করলে প্রথমে মাইনাস 1/e⁻h নিউ বাই কেটি মাইনাস 1 তার স্কোয়ার হয়ে যাবে। যেমন হয় না 1/x এর ডেরিভেটিভ করলে মাইনাস 1/x স্কোয়ার হয়, এটা লিখেছি মাইনাস 1/e⁻h নিউ বাই কেটি মাইনাস 1 তার স্কোয়ার হলো। এবারে এই ভিতরের পার্টটা ডেরিভেটিভ করলে প্রথমে এটা সরি এটা নিউ e⁻h, এটা e⁻h নিউ, এটা e⁻h নিউ ই বাই কেটি এটা হলো, আর এইচ নিউ বাই কেটি ডেরিভেটিভ করলে মাইনাস এইচ নিউ বাই কেটি স্কোয়ার হলো। তাহলে এবারে দেখো আসলে এটা বোঝা গেল আমি কি লিখলাম, মানে এটা আসলে যেটাই এইচ করার সময়টা সেটাই তো এইচ নিউ, ওই জন্য দুই আগে জায়গায় দেখছি এটা চেঞ্জ হয়ে গেছে। এটা এটা আছে ই টু দি পাওয়ার, এটা তোমার এটা এইচ নিউ ই, এটা এটা উপরে যেটা এটা এটা হলো। এবারে দেখো কি কি হলো এখানে, এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাচ্ছে, 3Na রেখে দিয়েছি। আচ্ছা এখানে দেখো এইচ নিউ ই আছে, এখানে এইচ নিউ বাই কে টি স্কোয়ার আছে। আমি পুরোটাকে যদি এইচ নিউ ই বাই কে টি হোল স্কোয়ার করে দিই তাহলে নিচে একটা কে এর ঘাটতি পড়ছে বলে আমি নিচে একটা কে দিয়ে দিয়েছি, আর উপরে একটা কে জাস্ট গুণ করে দিলাম। আর পরে রইল কত, e⁻h নিউ ই বাই কেটি বাই 1/e⁻h নিউ বাই কেটি মাইনাস 1 তার স্কোয়ার। আর এবারে Na ইন্টু কে সেটা হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট আর। আর কি করছি না এইচ নিউ ই বাই কে খেয়াল, আচ্ছা একটা জিনিস এখানে দেখো এক্সপোনেনশিয়াল পার্টটাকে ভালো করে দেখো, এই যে এক্সপোনেনশিয়াল পার্টটা e⁻h নিউ ই বাই কেটি, এটা তো ইউনিয়নলেস হবে, যে কোনো একটা এক্সপোনেনশিয়াল পার্ট তোমার ইউনিয়নলেস হয়, তার মানে এইচ নিউ ই বাই কে must have the unit of temperature। এটা বুঝতে পারলে যে যেহেতু e⁻h নিউ বাই কে টি তো আমার ইউনিটলেস হতে হবে, তাহলে এইচ নিউ ই বাই কে তার ইউনিটটা আর টেম্পারেচার ইউনিটটা সমান হতে হবে, সেখানে এইচ নিউ বাই কে মাস্ট হ্যাভ দ্য ইউনিট অফ টেম্পারেচার। সেই জন্য আমি কি করেছি দেখো, এই এইচ নিউ বাই কে একটা থিটা ই দিয়ে লিখেছি, তাহলে হয়ে গেল থিয়ার থিটা ই বাই টি তার স্কোয়ার থিটা ই বাই টি বাই থিটা বাই টি মাইনাস 1 তার স্কোয়ার, যেখানে থিটা ইটা হচ্ছে এইচ নিউ ই বাই কে, এটাকে বলা হয় আইনস্টাইন ক্যারেক্টারিস্টিক্স টেম্পারেচার। তাহলে নিউ ইটা হচ্ছে আইনস্টাইন ক্যারেক্টারিস্টিক্স ফ্রিকোয়েন্সি, আর এইচ নিউ ই বাই কেটা হচ্ছে আইনস্টাইন ক্যারেক্টারিস্টিক্স টেম্পারেচার। তাহলে দেখো অ্যাকর্ডিং টু আইনস্টাইনস থিওরি ল্যাটিস হিট ক্যাপাসিটি এক্সপ্রেশনটা বেরিয়ে গেল, যে থিয়া থিটা ই বাই টি তার স্কোয়ার থিটা ই বাই টি বাই থিটা ই বাই টি মাইনাস 1 তার স্কোয়ার। তাহলে দেখো এটা খুব ভালো করে খেয়াল করো, আমি আরেকটু আসছি, সেটা হচ্ছে যে আইনস্টাইন থিওরিতে অ্যাজামশনস গুলো প্রথমে বুঝে নিতে হবে। অ্যাজামশনস গুলো ডুলং পেটিস থেকে যে অ্যাজামশন, সেই অ্যাজামশন গুলি আছে, শুধু তিনটে অ্যাডিশনাল ফিচার তোমাকে মাথায়, তিনটে মানে বেসিক্যালি একটা অ্যাডিশনাল ফিচার তোমাকে মাথায় রাখতে হচ্ছে, যে ডুলং পেটিস লতে বা ক্লাসিক্যাল থিওরিতে অসিলেটর গুলো ছিল ক্লাসিক্যাল অসিলেটর, যাদের এনার্জিটা কন্টিনিউয়াস ছিল, এখন তারা হচ্ছে কোয়ান্টাম অসিলেটর, যারা ইকুইপারেশন প্রিন্সিপাল ওবে করে না, কারণ তাদের এনার্জি লেভেলগুলো ডিসক্রিট বলে। এইটা আর দুটো অ্যাডিশনাল কথা আমি ওখানে বলেছি, একটা হচ্ছে যে তোমার ওই যেটা ডুলং পেটিস লতেও বেসিক্যালি ছিল, কিন্তু সেটা এখানে একটুখানি এমফেসিস দিয়ে দিচ্ছি, কারণ এরপরে যখন আইনস্টাইন মডেলের আবার লিমিটেশন আমি দেখবো, যেখানে ডিবাই এর মডিফিকেশন দেখবো, তখন এই কথাগুলো কাজে লাগবে। আইনস্টাইন বলেছিলেন যে অসিলেটরগুলো ডিকাপেল অসিলেটর, ঠিক আছে, নন ইন্টারাক্টিং অসিলেটর। হ্যাঁ, তার কারণটা হচ্ছে যে অ্যাম্প্লিটিউড অফ অসিলেশন সেটা অনেকটা ছোট ইন কম্পারিজন দুটো ল্যাটিস পয়েন্টের মধ্যে দূরত্ব তার তুলনা। এটা
আরেকটা তিনি ধরেছিলেন যে যেহেতু ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল এনভায়রনমেন্ট অ্যারাউন্ড অল দ্য অসিলেটর আইডেন্টিক্যাল বলে প্রত্যেকটা অসিলেটর একটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সিতে অসিলেট হচ্ছে নিউ ই। তাহলে নিউ ই অসিলেটর ফ্রিকোয়েন্সিতে যদি কোনো একটা কোয়ান্টাম অসিলেটর অসিলেট করে তার অ্যাভারেজ এনার্জি বেরোবে, সেখান থেকে অ্যাভারেজ ইন্টারনাল এনার্জি বেরোলো। হ্যাঁ, সেখান থেকে ল্যাটিস হিট ক্যাপাসিটি টেম্পারেচারটাকে ডেরিভেটিভ করে তুমি এই এক্সপ্রেশনটা পেলে। সেখানে থিটা ই একটা টার্ম ডিফাইন করা হয়েছে যেটা বেসিক্যালি হচ্ছে আইনস্টাইন ক্যারেক্টারিস্টিক টেম্পারেচার। আচ্ছা, এবারে দেখো দুটো এক্সট্রিম কেস আমি কনসিডার করছি। প্রথমে হচ্ছে যদি তুমি হাই টেম্পারেচার লিমিটটা দেখো, আচ্ছা হাই টেম্পারেচারে কি হচ্ছে, কেটিটা তো মাঝ গ্রেটার দেন এইচ নিউ ই হবে। এইচ নিউটা কি বেসিক্যালি দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ হচ্ছে এইচ নিউ। তাহলে যখন থার্মাল এনার্জি টেম্পারেচারটা খুব হাই হয়ে যাচ্ছে, তো থার্মাল এনার্জি কেটিটা মাঝ গ্রেটার দেন এইচ নিউ ই। বা উল্টো দিকে বলতে গেলে টেম্পারেচারটা হচ্ছে মাঝ এখান থেকে টেম্পারেচারটা মাঝ গ্রেটার দেন এইচ নিউ ই বাই কে, বা টেম্পারেচারটা আইনস্টাইন যে ক্যারেক্টারিস্টিক টেম্পারেচার তার তুলনায় অনেক বেশি। মানে এইটা 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 বলা মানে হচ্ছে বেসিক্যালি এই আইনস্টাইন ক্যারেক্টারিস্টিক টেম্পারেচার তুলনায় অ্যাকচুয়াল টেম্পারেচার অনেক তোমার বেশি আর এটা। তখন তুমি কি করতে পারো দেখো, এই যে ই টু দি পাওয়ার থিটাই বাই টিটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি 1 প্লাস থিটাই বাই টি লিখতে পারো। মানে এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশন কত হবে, 1 প্লাস এক্স স্কয়ার বাই টি ফ্যাক্টরিয়াল প্লাস এক্স বাই টি ফ্যাক্টরিয়াল ডট 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 ডট। তো এবারে হাই টেম্পারেচারে থিটাই বাই টিটা কি হচ্ছে, একের থেকে খুব ছোট বলে তুমি এটাকে লিনিয়ারাইজ করে নেবে 1 প্লাস থিটাই বাই টি করলে। তুমি এবার খেয়াল করে দেখো যে ছিল কত, থ্রি আর থিটাই বাই টিটা স্কোয়ার ই টু দি পাওয়ার থিটাই বাই টি বাই ই টু দি পাওয়ার থিটাই বাই টি মাইনাস ওয়ানটা স্কোয়ার ছিল। এটা হচ্ছে তোমার ওভারঅল এক্সপ্রেশনটা। তাহলে থ্রি আরটা যেমন আছে থিটাই বাই টিটা স্কোয়ারটা তুমি লিখলে, এখানে ই টু দি পাওয়ার থিটাই বাই টিটাকে তুমি 1 প্লাস থিটাই বাই টি লেখো, আর ই টু দি পাওয়ার থিটাই বাই টি মাইনাস ওয়ানটা তোমার এখান থেকে কি হয়ে যাচ্ছে, থিটাই বাই টি হয়ে যাচ্ছে। এই অ্যাপ্রক্সিমেশনে ই টু দি পাওয়ার থিটা ই বাই টি মাইনাস ওয়ান কত হবে, থিটাই বাই টি হবে, তুমি বসিয়ে দিলে। তো দেখো থিটাই বাই টিটা স্কোয়ার থিটাই বাই টিটা স্কোয়ার কেটে গেল। আর আবার থিটাই বাই টি যেহেতু মাঝ লেস দ্যান ওয়ান, তাহলে তুমি এইখান থেকে থিটাই বাই টিটাকে বাদ দিয়ে দিলে তাহলে উত্তরটা বেরোলো তোমার থ্রি আর। দেখো দিস ইজ দ্য ডুলং পেটিস ল। তাহলে ডুলং পেটিস ল তুমি দেখো পেয়ে যাচ্ছ কোথায় না, হাই টেম্পারেচার লিমিটে, যেটা হওয়া উচিত ছিল। মানে তুমি তো এক্সপেরিমেন্টেও দেখেছো যে টেম্পারেচার খুব হাই হয়ে গেলে ল্যাটিস হিট ক্যাপাসিটি এটা ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার হয়ে যাচ্ছে এবং তার ভ্যালুটা থ্রি আর হচ্ছে। তাহলে এবারে আইনস্টাইনের যে হিট ক্যাপাসিটির যে ল্যাটিস হিট ক্যাপাসিটি যে এক্সপ্রেশন সেটা সার্টেনলি টেম্পারেচার আছে, কিন্তু প্রচন্ড হাই টেম্পারেচারে কিন্তু এই টেম্পারেচার ডিপেন্ডেন্সটা হাওয়া হয়ে গেল এবং উত্তরটা থ্রি আর বেরোলো। দিস ইজ দ্য ডুলং পেটিস ল। এটা হচ্ছে হাই টেম্পারেচার লিমিট। তো বোঝা গেল যে হাই টেম্পারেচারে ভ্যালুটা কেমন করে থ্রি আর এ নেমে আসছে, এটা বুঝতে পেরেছো বলো? ঠিক আছে নাকি, বুঝতে পেরেছো তো? আচ্ছা, আর এবারে যদি তুমি লো টেম্পারেচারটা দেখো, লো টেম্পারেচারে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা দুটো ভাইব্রেশনাল সরি মানে থার্মাল এনার্জিটা দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে যে এনার্জি গ্যাপ তার তুলনায় অনেক ছোট। তখন টিটা মাঝ লেস দ্যান এইচ নিউ ই বাই কে, বা থিটাই বাই টিটা কিন্তু তখন মাঝ গ্রেটার দেন ওয়ান হয়ে যাবে যখন টেম্পারেচারটা খুব কম। তখন দেখো তাহলে থিটাই বাই টি যদি মাঝ গ্রেটার দেন ওয়ান হয়, তাহলে ই টু দি পাওয়ার থিটাই বাই টিটা একের থেকে অনেক বেশি। সেই জন্য ই টু দি পাওয়ার থিটাই বাই টি মাইনাস ওয়ানটাকে তুমি অ্যাপ্রক্সিমেটলি ই টু দি পাওয়ার থিটাই বাই টি লিখলে এটা। এবারে দেখো জাস্ট সিম্পলি ল্যাটিস হিট ক্যাপাসিটি যখন ক্যালকুলেট করছো থ্রি আর, এখানে থিটাই বাই টিটা স্কোয়ার এই যে এক্সপ্রেশনটা ছিল তুমি এই ডিনোমিনেটারে ই টু দি পাওয়ার থিটাই বাই টি মাইনাস ওয়ান তার স্কোয়ার ছিল, তাহলে এই ওয়ানটাকে তুমি জাস্ট বাদ দিতে পারলে তখন লো টেম্পারেচারে দেখছো। তাহলে কি হবে, এটা ই টু দি পাওয়ার থিটাই বাই টিটা স্কোয়ার হয়ে যাবে, এটা উপরে চলে গেলে একটা ই টু দি পাওয়ার থিটাই বাই টি কেটে চলে গেল, থ্রি আর ইন্টু থিটা ই বাই টিটা স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস থিটা ই বাই টি হবে এইটা। তাহলে এইটা হচ্ছে তোমার এই যে বিহেভিয়ারটা, এই বিহেভিয়ারটা হচ্ছে তোমার টোটাল লো টেম্পারেচার বিহেভিয়ার। আর এবং লো টেম্পারেচার বিহেভিয়ারটা দেখো খেয়াল করো, যেখানে লিখেছি কি না লিখলে আমি বলে দিই, এখান থেকে কতগুলো কথা বলে দিই। দেখো তোমার আমি কোন জায়গায় ব্যাপারটা ভাবছি, যখন থিটাই বাই টিটা হচ্ছে খুব বড়। আচ্ছা দেখো তাহলে এই থিটাই বাই টিটা যদি এক্স ভাবো, তাহলে একটা এক্স আছে, একটা ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে। তাহলে যদি একটা পলিনোমিয়াল পার্ট থাকে, একটা এক্সপোনেনশিয়াল পার্ট থাকে, তো সবসময় খেয়াল রাখবে যে এক্স এর ভ্যালু কম হলে পলিনোমিয়াল পার্ট ডমিনেট করে, এক্স এর ভ্যালু বেশি হলে তোমার এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করে। তাহলে এখানে থিটাই বাই টু তো মাঝ গ্রেটার দেন ওয়ান, তার মানে এক্সটা সকাল অনেক বেশি। এক্সটা যদি অনেক বেশি হয় তাহলে কি হবে, এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করবে। তাহলে ই টু দি পাওয়ার মাইনাস থিটাই বাই টিটা এ বেসিক্যালি ডমিনেট করছে। তাহলে এক্ষেত্রে এই যে এক্সপ্রেশনটা তোমার অ্যাকচুয়ালি ই টু দি পাওয়ার মাইনাস থিটাই বাই টি এর মতো করে যাবে। ঠিক আছে,
মানে এই পার্টটা একটু ডমিনেট করবে, অর্থাৎ এইটা দিয়ে যাবে। এবং এখান থেকে দেখো তুমি যেটা বুঝতে পারছো, টেম্পারেচার যদি তোমার 0 হয়ে যায়, তাহলে এটা ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হয়ে যাবে, তখন ল্যাটিস হিট ক্যাপাসিটি কিন্তু 0-র দিকে যাবে, এইটা। আর তারপরে টেম্পারেচারটা তোমার 0 না হয়, টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে তুমি পজিটিভ করো, তখন ল্যাটিস হিট ক্যাপাসিটি তোমার বাড়বে। এবং ছবিতে সেটা পরিষ্কার। দেখো যে আইনস্টাইন থিওরি অনুযায়ী হাই টেম্পারেচারের ভ্যালুটা 3R হলো, তখন তুমি টেম্পারেচারটা কমাচ্ছ, কমিয়ে 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 জিনিসটা কমছে, এবং দেখো টেম্পারেচার যখন 0 কেলভিন হয়ে যাচ্ছে, তখন আইনস্টাইন থিওরি অনুযায়ী ল্যাটিস হিট ক্যাপাসিটিটা কিন্তু তোমার 0-র দিকে যাচ্ছে। মানে এই যে তোমার লো টেম্পারেচারে এই যে এক্সপ্রেশনটা, এই লো টেম্পারেচারের এক্সপ্রেশন থেকে তোমাকে এই প্রথম দিকের ছবি থেকে আঁকতে হবে। আর হাই টেম্পারেচারটা 3R হয়ে যাচ্ছে, তাহলে ওভারঅল যদি তুমি ল্যাটিস হিট ক্যাপাসিটিটা, যেটা বেসিক্যালি এই যে পুরো এক্সপ্রেশনটা, এইখানে সিবাল ল্যাটিসটাকে তুমি অ্যাজ এ ফাংশন অফ টি প্লট করো, তাহলে দেখো তোমার এই যে এক্সপেরিমেন্টাল কার্ভের মতো তুমি একটা সিচুয়েশন প্রায় পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই যে লাইনটা, এটা হচ্ছে আইনস্টাইন থিওরি থেকে তোমার ল্যাটিস হিট ক্যাপাসিটি এক্সপ্রেশনটা এরকম দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে এই জায়গাটা ভীষণ ভালো করে দেখো। এই যে ল্যাটিস হিট ক্যাপাসিটি সংক্রান্ত আইনস্টাইনের মডেলটা অ্যাকচুয়ালি বেশি ইম্পর্টেন্ট। এই যে ক্লাসিক্যাল মডেলটাকে তো কমপ্লিটনেসের জন্য আমাকে বলে দিতেই হচ্ছে। আর তার আগে এক্সপেরিমেন্টাল ফ্যাক্টটাকে দেখ, এক্সপেরিমেন্টালি ছবিটা কিন্তু এরকম দেখতে। ঠিক আছে, এবং এর 3টে ফিচার, যখন হাই টেম্পারেচার তখন সেটা 3R, যখন টেম্পারেচার 0 কেলভিন তখন ভ্যালুটা 0। আর এই যে জায়গাটা, এই জায়গাটা প্রপোর্শনালিটি হচ্ছে তোমার টি কিউব, অর্থাৎ খুব লো টেম্পারেচারে টি কিউবের সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে। এবার আইনস্টাইনের যে মডেল, তার মানে সরি আমি 2 অঙ্কের মডেলটা বলে দিয়েছি। আইনস্টাইনের যে মডেল, তার যে অ্যাজাম্পশনস গুলো এখানে বলে দেওয়া হয়েছে, তার মতো করে ডেরিভেশনটাকে করা হয়েছে। ডেরিভেশনটা করলে ল্যাটিস হিট ক্যাপাসিটি একটা ওভারঅল এক্সপ্রেশন বেরিয়েছে। আর দুটো এক্সট্রিম লিমিট, হাই টেম্পারেচার ওটা 3R হয়ে যাচ্ছে এবং ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার হচ্ছে, সেটা তুমি দেখতে পাচ্ছ। আর লো টেম্পারেচার যখন তুমি করছো, তখন এমন একটা এক্সপ্রেশন বেরিয়েছে, যে এক্সপ্রেশনটা বেসিক্যালি ওই θ/θ² θ/θ/t এর সঙ্গে প্রপোর্শনাল। এবার θ/2 কে যদি মাঝ গ্রেটার দ্যান 1, তখন এই পলিনোমিয়ালের বদলে এক্সপোনেনশিয়াল পার্টটা ডমিনেট করে, অর্থাৎ e⁻θ/2 এটা দিয়ে অ্যাকচুয়ালি ঠিক হবে যে ভীষণ কম টেম্পারেচার বিহেভিয়ারটা কেমন। এবং তুমি যেটা দেখতে পাচ্ছ, টেম্পারেচার 0 কেলভিন হলে ল্যাটিস হিট ক্যাপাসিটি 0 হচ্ছে। ওই টেম্পারেচার যখন বাড়াচ্ছ, তখন ল্যাটিস হিট ক্যাপাসিটি বেড়ে বেড়ে যখন টেম্পারেচারটা হচ্ছে খুব বেশি হয়ে গেল, তখন তো তোমার অবভিয়াসলি 3R হয়ে যেতে হবে। কিন্তু এই এক্সপ্রেশনে কোথাও তুমি কিন্তু মানে দেখতে পেলে না যে লো টেম্পারেচার যে d/t³ ল ওবে করে, সেটা এখানে তুমি দেখতে পাচ্ছ না। তুমি এখানে যেটা দেখতে পাচ্ছ e⁻θ/t এরকম একটা সম্পর্ক সে বেসিক্যালি মেনটেন করে। ঠিক আছে, যা বলেছি এখন পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পেরেছো? কথা বলো। হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এবারে দেখো তোমার এই যে ছবিটা খেয়াল করো, ছবিটা দেখে যেটা পরিষ্কার তুমি বুঝতে পারছো যে এই আইনস্টাইন থিওরি অনুযায়ী, মানে দেখো প্রথম কথা যে আইনস্টাইন থিওরি হচ্ছে মানে দারুণ সাকসেসফুল একটা থিওরি। কারণ এর আগে যে আদৌ ল্যাটিস হিট ক্যাপাসিটিটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট কেন, বা তার টেম্পারেচার ডিপেন্ডেন্সটা কেউ এক্সপ্লেনই করতে পারেনি। কারণ ইকুইপারেশন প্রিন্সিপাল থেকে লোকে যখন করতো, তখন ল্যাটিস হিট ক্যাপাসিটি সবসময় টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্ট বেরিয়ে যাওয়ার কথা। কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে আইনস্টাইনের যে মানে এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট যেটা, যে ল্যাটিস হিট ক্যাপাসিটি অ্যাকচুয়ালি টেম্পারেচার ডিপেন্ডেন্ট, সেই পার্টিকুলার পার্টটা কিন্তু আইনস্টাইন এক্সপ্লেন করতে পারলেন। কিন্তু তুমি যদি এই এই যেটা আমি ডিবাই বলেছি, মানে এক্সপেরিমেন্টাল প্লটটার সঙ্গে আইনস্টাইনের যে প্রেডিক্টেড ভ্যালু কম্পেয়ার করো, দেখো হাই টেম্পারেচার একই রকম হলো, লো টেম্পারেচারে মানে এমনিতে টেম্পারেচার কমালে এক্সপেরিমেন্টালি ল্যাটিস হিট ক্যাপাসিটি কমে, আইনস্টাইন থিওরি যে ল্যাটিস হিট ক্যাপাসিটি কমছে, কিন্তু লো টেম্পারেচার বিহেভিয়ারটা দেখে এখানে অন্যরকম। মানে দেখে কি বুঝতে পারছো যে আইনস্টাইন থিওরি অনুযায়ী ল্যাটিস হিট ক্যাপাসিটি অনেক র্যাপিডলি ডিকে করছে ইন কম্পারিজন টু এক্সপেরিমেন্টাল ভ্যালু। এটা মানে এক্সপেরিমেন্টালি যতটা আস্তে 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 যেমন 0-র দিকে যাচ্ছে, এটা এখানে আরো র্যাপিডলি তোমার 0-র দিকে চলে যাচ্ছে। এবং তার জন্য যেটা হচ্ছে যে যখন টেম্পারেচারটা খুব কম হয়, তখন d/t³ ল ওবে করার কথা। কিন্তু বাস্তবে তুমি দেখতে পাচ্ছ যে টেম্পারেচার খুব কম হলে এক্সপ্রেশনটা t³ এর সঙ্গে প্রপোর্শনাল, তার বদলে e⁻θ/t এর সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে। তার মানে এটা হচ্ছে আইনস্টাইন যে থিওরি, তার লিমিটেশন। মানে আইনস্টাইন যদিও ল্যাটিস হিট ক্যাপাসিটি টেম্পারেচার ডিপেন্ডেন্ট এক্সপ্লেন করলেন, কিন্তু যদি তুমি মাইনিউটলি দেখো,
তাহলে লো টেম্পারেচার বিহেভিয়ারটা কিন্তু এক্সাক্টলি এক্সপ্লেন করতে পারা যাচ্ছে না। আইনস্টাইন থিওরি থেকে প্রেডিক্টেড একটা হিট ক্যাপাসিটিটা এক্সপেরিমেন্টাল ভ্যালুর থেকে কম হচ্ছে এবং অবভিয়াসলি ডি বাই টি কিউব লটা ওদের করছে না। তাহলে এই যে লিমিটেশনটা, সেই লিমিটেশনটা কোথা থেকে অরিজিনেট করছে সেটা একটু বোঝার চেষ্টা করতে হবে। আচ্ছা, এটা অরিজিনেট করছে মূলত হচ্ছে আইনস্টাইনের মডেলটা না ওভার সিম্পলিফাইড মডেল। ওভার সিম্পলিফাইড মডেলে দুটো গন্ডগোল আছে। দুটো গন্ডগোল বেসিক্যালি অরিজিনেট করছে একটা জায়গা থেকে। সেটা হচ্ছে এই যে আইনস্টাইন যেটা ধরে নিলেন যে যেহেতু তোমার ইয়েগুলো মানে যেটাকে বলা হয় মানে দুটো ল্যাটিস পয়েন্টের মধ্যে সেপারেশনটা হচ্ছে অনেকটা বেশি ইন কম্পারিজন টু অ্যাম্পলিটিউড অফ অসিলেশন। এটা প্রত্যেকটা অসিলেটর কিন্তু ডিকাপল বা ইন্ডিপেন্ডেন্ট ধরলে এইটা, আর ফিজিক্যাল অ্যান্ড কেমিক্যাল এনভায়রনমেন্ট অ্যারাউন্ড অল দ্য অসিলেটার্স একই হয়ে যাওয়ার জন্য প্রত্যেকটা অসিলেটর একটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি নিউ ইতে অসিলেট করছে সেটা বললেন। তাহলে এই যে দুটো বলা, এই দুটোতে অ্যাকচুয়ালি পরবর্তীকালে ডি বাই এই দুটোকে একটু চ্যালেঞ্জ করলেন। তিনি এটা বললেন যে হ্যাঁ ঠিক আছে, অসিলেটরগুলো দূরে দূরে আছে এটা সত্যি, বা ল্যাটিস পয়েন্টগুলো দূরে দূরে আছে সেটা সত্যি, কিন্তু তাদের মধ্যে ফোর্সটা এতটাই বেশি, সেগুলো তো সলিড ফর্মে থাকছে, ফোর্সটা এতটাই বেশি যে একটা অসিলেটরের ভাইব্রেশন কিন্তু পাশের অসিলেটরটাকে ডিস্টার্ব করে বা ইনফ্লুয়েন্স করে। সেই জন্য তিনি এটা বললেন যে অসিলেটরগুলো একচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট বা ডিকাপেল নয়, তার বদলে অসিলেটরগুলো ইন্টারাক্টিং এবং তারা কাপেল। তাহলে প্রথম চেঞ্জ হচ্ছে এইটা। আইনস্টাইন থিওরিতে বলা হচ্ছে যে অসিলেটরসগুলো তোমার ডিকাপেল বা ইন্ডিপেন্ডেন্ট, এখানে ডিবাই থিওরিতে বলা হচ্ছে না তারা ডিকাপেল না, তারা বেসিক্যালি কাপেল বা ইন্টারাক্টিভ। এটা এক নম্বর। আচ্ছা, দু নম্বর হচ্ছে আইনস্টাইন যেটা বললেন যে প্রত্যেকটা অসিলেটর একটা সেম ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে। ডিবাই যেটা বললেন যদি অসিলেটর ডিকাপেলড হয় তাহলে তাদের ফ্রিকোয়েন্সিগুলো সবই যে সবসময় একই হবে সেরকম নয়, তাদের ফ্রিকোয়েন্সিগুলো তোমার একটা রেঞ্জের মধ্যে থাকতে পারে, মানে 0 থেকে বেশ বেশি কিছু একটা তার মধ্যে কিন্তু থাকবে। মানে কিছু কিছু মানে মানে অনেকগুলো পেন্ডুলাম যদি কাপেলড হয়ে যায় তাহলে তাদের ফ্রিকোয়েন্সি দেখবে তাদের ওই বলে না ইন্টারফারেন্সের জন্য কখনো কারো ফ্রিকোয়েন্সি কমে যাচ্ছে, কারো কোনো ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে, এই সিচুয়েশনগুলি কিন্তু তোমার ঘটে। ঠিক আছে, তাহলে এই যে দুটো জায়গা, এই দুটো জায়গা হচ্ছে ডিবাই মডিফাই করলেন 1912 সালে। ঠিক আছে, আচ্ছা ডিবাই যেটা বললেন আমি একটু স্কিপ করে করে বলি। দেখো ডিবাই যেটা বললেন সেটা হচ্ছে এই যে মানে প্রথমে বললাম মানে তার তফাৎটা কি দেখো, তাহলে আইনস্টাইন বলছেন যে অসিলেটরগুলো ইন্ডিপেন্ডেন্ট বা ডিকাপল, ডিবাই বলছেন অসিলেটরগুলো কাপল বা ইন্টারাক্টিং। আইনস্টাইন বলছেন প্রত্যেকটা অসিলেটর একটা সেম কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সি নিউতে অসিলেট করছে, ডিবাই বলছেন না অসিলেটরগুলো একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে। আচ্ছা, এবারে আমি যদি ধরে নিই যে এই যেহেতু অসিলেটরগুলো যেহেতু ফ্রিকোয়েন্সি তোমার 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে, সেখানে আমি ধরে নিচ্ছি যে জেড নিউ ডি নিউ, এই যে জেড নিউ ডি নিউ হচ্ছে তোমার, এখানে লিখে দিচ্ছি, জেড নিউ ডি নিউটা হচ্ছে নাম্বার অফ ভাইব্রেশনাল মোড উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। তাহলে নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। এটা মানে এখন তো প্রত্যেকটা অসিলেটর সেম ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে না, তাদের ফ্রিকোয়েন্সিগুলো 0 থেকে অনেক বেশি বা ইনফিনিটি পর্যন্ত যা খুশি হতে পারে। তাহলে জেড নিউ ডি নিউ বলে একটা টার্ম আমি ডিফাইন করলাম, সেটা হচ্ছে নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। আচ্ছা আচ্ছা, এবারে কথাটা হচ্ছে যে যদি তুমি ধরে নাও যে ফ্রিকোয়েন্সিগুলো সত্যি সত্যি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত হয়, তাহলে টোটাল যে ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম সেটাকে বের করতে গেলে তোমাকে কি করতে হবে, ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি জেড নিউ ডি নিউ করতে হবে। আচ্ছা, এবার কথাটা হচ্ছে যে যদি কোনো একটা ইনসুলেটিং সলিডে এনটা অ্যাটম থাকে, টোটাল ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম তা কিন্তু 3n। তুমি যখন মনে করছো যে ইন্টিগ্রাল মানে তোমার ওভার মানে ইন্টিগ্রেশনটা তুমি 0 থেকে ইনফিনিটি জেড নিউ ডি নিউ করবে, হ্যাঁ সেটা তো ইনফিনিটি বেরিয়ে যাবে। তখন যেটা বলা হলো যে অ্যাকচুয়ালি যদি আমি থিওরিটিক্যালি বলছি যে অসিলেটরগুলো ফ্রিকোয়েন্সিটা 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে, বাস্তবে কিন্তু তাদের ফ্রিকোয়েন্সিটা 0 থেকে একটা ম্যাক্সিমাম পর্যন্ত যাবে, ওটা ইনফিনিটি কোনোভাবে না, একটা ম্যাক্সিমাম পর্যন্ত যাবে। ধরে নিচ্ছি একটা নিউ ডি, যাতে করে তোমার ইন্টিগ্রাল 0 থেকে নিউ ডি জেড নিউ ডি নিউটা সিএন হয়, যেটা সিএনটা হচ্ছে টোটাল ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম।
তাহলে দেখো একটা এন অ্যাটমিক ইনসুলেটিং সলিড যদি তুমি কনসিডার করো তাহলে তার ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে 3n। এবারে জেড নিউ ডি নিউটা হচ্ছে নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। এবারে 0 থেকে কত পর্যন্ত ইন্টিগ্রেট করে একটা নিউ ডি হবে, সেই যে সেটা 3n হবে, তাহলে এই যে আপার লিমিটটা সেটাকে নিউ ডি বলা হচ্ছে, এবং এই নিউ ডিটাকে বলা হয় হচ্ছে ডি বাই ক্যারেক্টারিস্টিক ফ্রিকোয়েন্সি। তাহলে খেয়াল কর, তাহলে এই ইকুয়েশনটা প্রথমে বুঝতে হচ্ছে। জেড নিউ ডি নিউটা হচ্ছে নাম্বার অফ ভাইব্রেশনাল মোড উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। এবারে তাকে ইন্ডিকেট করে 0 থেকে নিউ ডি পর্যন্ত, যাতে করে আমার আগে কাউন্ট করে যে টোটাল ভাইব্রেশনাল ডিগ্রি সিএনটা বেরিয়েছিল সেটা যেন সমান হয়। তাহলে এই নিউ ডিটা অর্থাৎ যে মানে আমি আবার আরেকটু আগে থেকে বলছি, অসিলেটর গুলো যে তোমার কাপেল অসিলেটর বা ইন্টারাক্টিং অসিলেটর, তাদের ফ্রিকোয়েন্সিটা 0 থেকে ইনফিনিটি যা খুশি হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যেতে পারছে না, 0 থেকে নিউ ডি পর্যন্ত যেতে পারছে। তাহলে এই যে ফ্রিকোয়েন্সি গুলোর মধ্যে একটা ম্যাক্সিমাম, তাকে বলা হচ্ছে ডি বাই ক্যারেক্টারিস্টিক ফ্রিকোয়েন্সি। তাহলে এখানে আমি লেখা আছে নিউ ডিটা হচ্ছে তোমার ডি বাই ক্যারেক্টারিস্টিক ফ্রিকোয়েন্সি। তাহলে আইনস্টাইনের ক্ষেত্রে প্রত্যেকটা অসিলেটর সেম ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছিল, যেটা আইনস্টাইন ক্যারেক্টারিস্টিক ফ্রিকোয়েন্সি, এটা নিউ ই। আর এখানে ডিবাই মডেলে হচ্ছে অসিলেটর গুলো 0 থেকে একটা ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি পর্যন্ত অসিলেট করছে, যাতে করে যে টোটাল ভাইব্রেশনাল ডিগ্রি অফ ফ্রিডম সিএন হয়। তাহলে এই যে টোটাল যত মানে ম্যাক্সিমাম যতখানি ফ্রিকোয়েন্সি পর্যন্ত অসিলেট করলো, সেটাই হচ্ছে ডিবাই ক্যারেক্টারিস্টিক ফ্রিকোয়েন্সি। ঠিক আছে? আচ্ছা, এবারে এই যে জেড নিউ ডি নিউ, তার একটা এক্সপ্রেশন না তোমার ক্লাসিক্যাল ফিজিক্স থেকে বের করতে পারা যায়। সেটা এরকম যে জেড নিউ ডি নিউ হচ্ছে 4πv 2 বাই নিউ টি তার কিউব প্লাস 1 ওভার নিউ এল তার কিউব ইন্টু নিউ স্কোয়ার ডি নিউ। আচ্ছা, যেটা হচ্ছে এটা এটা একটা নিউ না, এটা ভি, সরি, এটা হচ্ছে একটুখানি স্মল ভি ছিল, এটা হ্যাঁ, নিউ এর মতো দেখতে হয়ে গেছে, এটা ভি মানে 2 বাই ভি টি তার কিউব বাই 1 ওভার ভি এল তার কিউব। মানে বেসিক্যালি কি হচ্ছে যে যখন তুমি নর্মাল একটা 3 ডাইমেনশনাল পেন্ডুলাম কনসিডার করবে, তার তোমার কিছু মানে মানে কি বলবো, একটা যে একটা লঙ্গিটিউডিনাল কম্পোনেন্ট থাকে আর দুটো ট্রান্সভার্স কম্পোনেন্ট থাকে। মানে কোন একটা ওয়েভ যেদিকে প্রোপাগেট করছে সেই দিকটা হচ্ছে তোমার লঙ্গিটিউডিনাল প্রোপাগেশন, আর তার ভার্টিক্যাল কম্পোনেন্ট গুলোতে মানে পারপেন্ডিকুলার ডিরেকশন গুলোতে পাচ্ছ হচ্ছে তোমার ট্রান্সভার্স কম্পোনেন্ট। তাহলে ভি এলটাকে বলা হচ্ছে যে লঙ্গিটিউডিনাল কম্পোনেন্ট তার ভেলোসিটি, ভি টিটা হচ্ছে ট্রান্সভার্স কম্পোনেন্ট তার ভেলোসিটি, আর এই ক্যাপিটাল ভিটা হচ্ছে ভলিউম অফ দ্য কন্টেনার। তাহলে জেড নিউ ডি নিউটা হচ্ছে 4πv 1 ওভার ভি টি তার কিউব প্লাস 1 ওভার ভি এল তার কিউব ইন্টু নিউ স্কোয়ার ডি। এটা তো দেখো তাহলে কি হচ্ছে এখানে, এইটা এই এক্সপ্রেশনটা একটুখানি বুঝে নাও, এটাকে তোমার মুখস্থ করতে হচ্ছে। সেটা হচ্ছে যে এই যেটা আমি জেড নিউ ডি নিউ বলেছিলাম, নাম্বার অফ ভাইব্রেশনাল মোড উইথ দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, তার এক্সপ্রেশনটা বের করতে পারা যায়। সেটা হচ্ছে 4πv 2 বাই ভিটি তার কিউব প্লাস 1 ওভার ভিএল তার কিউব নিউ স্কোয়ার ডি নিউ। দেখো এটাই যদি তুমি লাইটের জন্য করতে, এটা প্ল্যাঙ্কের ডিস্ট্রিবিউশন ফর্মুলা বা র্যালে জিন্স ফর্মুলা বের করার সময় দেখবে করা হয়েছিল। ফর লাইট যদি তুমি কনসিডার করো, তাহলে লাইট তো তোমার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, হ্যাঁ, তার সেটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। একই তাহলে ইটি লাইট হচ্ছে ইটি যে ট্রান্সভার্স ওয়েভ, তখন তোমার এই নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস পার ইউনিট ভলিউম within the frequency range নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ কি হবে, তখন এটা হয়ে যাচ্ছে। দেখো তখন দেখবে আমরা সেই এটা এন নিউ ডি নিউ দিয়ে লিখেছিলাম। দেখো এখানে এই 2 আর 4 গুণ করে এটা 8 হয়ে গেল 8 পাই, তারপর একটা নিউ স্কোয়ার আছে, ডি নিউ আছে, আর ট্রান্সভার্স কম্পোনেন্ট ভেলোসিটি হচ্ছে লাইটের স্পিড যা। তাহলে দেখো লঙ্গিটিউডিনাল পার্টটা রইলো না, পুরোটাই ট্রান্সভার্স রইলো। তাহলে 8 পাই ভি বাই ভিটি তার কিউ নিউ স্কোয়ার ডি নিউ হতো। এবার ট্রান্সভার্স কম্পোনেন্ট ভেলোসিটিটা লাইটের স্পিড, সেটা সি হয়ে যাচ্ছে 8 পাই নিউ স্কোয়ার সি কিউ, এটা সি কিউব, এটা সি কিউব, এটা এটা দেখো এই এক্সপ্রেশনটা কাজে লাগিয়ে কিন্তু র্যালে জিন্স ফর্মুলা বা প্ল্যাঙ্কের ডিস্ট্রিবিউশন ফর্মুলা ব্যবহার করা হয়েছিল। আর এখানে একটা দেখো এখানে 2 আর এখানে 1 মানে হচ্ছে লঙ্গিটিউডিনাল কম্পোনেন্ট একটা হয়, ট্রান্সভার্স কম্পোনেন্ট দুটো হয়। তাহলে যদি লাইট ওয়েভটা তাহলে জেড ডিরেকশন বরাবর প্রপাগেট করে, তার পারপেন্ডিকুলার ডিরেকশন এক্স হতে পারে, ওয়াই হতে পারে, সেই জন্য
ট্রান্সভার্স কম্পোনেন্টের সঙ্গে 2 গুণ আছে, আর লংগিটিউডিনাল কম্পোনেন্টের সঙ্গে 1 গুণ আছে। তাহলে এই যে রেজাল্টটা, এটা জেনারেল রেজাল্ট, এটাই আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করেছিলাম র্যালে-জিন্স ফর্মুলা বা প্ল্যাঙ্কের ডিস্ট্রিবিউশন ফর্মুলা, ব্ল্যাক বডি এনার্জি ডিস্ট্রিবিউশন ফর্মুলা ব্যবহার করার জন্য। লাইট যেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা একটা তার ট্রান্সভার্স কম্পোনেন্টই শুধু আছে, লংগিটিউডিনাল কম্পোনেন্ট নেই, সেখানে লংগিটিউডিনাল পার্টটা বাদ চলে গিয়েছিল, ট্রান্সভার্স পার্টটা নিয়েছে, যেখানে ভেলোসিটিটা লাইটের স্পিডের সঙ্গে সমান হয়ে যাচ্ছে, আর পার ইউনিট ভলিউম যেহেতু করছে, তোমার ভলিউমটা জাস্ট বিয়োগ মানে ভাগ হয়ে গিয়ে এন নিউ ডি নিউ হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইটা একটুখানি মানে প্রথমের পার্টটা এবং এই যে সেকেন্ড এক্সপ্রেশনটা মনে রাখতে হলো। ঠিক আছে, মানে প্রথমের পার্টটা তো বুঝে গেছো যে ডিকাপেল অসিলেটর নয়, তারা এখন কাপেল অসিলেটর, তাদের ফ্রিকোয়েন্সিগুলো 0 থেকে একটা ম্যাক্সিমাম পর্যন্ত যাচ্ছে, এবং এই ম্যাক্সিমাটা কি দিয়ে ঠিক হবে, যাতে করে টোটাল ভাইব্রেশন ডিগ্রি যে ফ্রিডম 3n হয় সেটা দিয়ে ঠিক হচ্ছে। তো দেখ, এই পর্যন্ত বুঝতে পারা গেছে তো? ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার আমি কি করলাম দেখো, এই যে এক্সপ্রেশনটায় এই জেড নিউ ডি নিউ এর জায়গায় এই পুরোটাকে আমি বসিয়ে দিলাম। বসিয়ে দিলে 4πv 2/vt তার কিউব 1/vl তার কিউব নিউ স্কয়ার ডি নিউ, এটা 3n হবে। তাহলে দেখো, এই 4πv 2/vt তার কিউব প্লাস 1/vl তার কিউব, এগুলো তোমার এর বাইরে চলে এলো। আচ্ছা, এবারে এই নিউ স্কয়ার ডি নিউ এর ইন্টিগ্রেশন করলে কি হবে, নিউ কিউব বাই 3 হবে, তার লিমিটটা বসালে নিউ ডি কিউব বাই 3 হচ্ছে, দিস ইজ অ্যাকচুয়ালি 3n। সেখানে নিউ ডি কিউবের এক্সপ্রেশনটা তুমি পেয়ে গেলে, এখানে নিউ ডি কিউবটা হচ্ছে তোমার 9n ইন্টু বাই, এই পুরোটা হতো, এই বাইটা পুরোটা নিচে নেওয়ার বদলে উপরে একটা -1 দিকে করে দিলাম, বা নিউ ডি করলে এটা টু দি পাওয়ার -1/3 হয়ে যাবে। তো দেখো, তাহলে এখান থেকে তুমি জাস্ট নিউ ডি কিউবের এক্সপ্রেশন বের করে রাখলে, সেটা হচ্ছে 3 থেকে 9n, আর এই যে বাকি পার্টটা রইলো, এই যে পুরো পার্টটা 4πv 2/vt তার কিউব প্লাস 1/vf বাই কিউব, তার জাস্ট নিচে ভাগ হয়ে যেত বলে এটাকে জাস্ট আমি টু দি পাওয়ার -1 করে দিয়েছি। তো ভালো। তাহলে এবারে দেখো, মানে এটা আমার কাজে লাগবে, মানে এখান থেকে তুমি ওই যেটা নিউ ডিটাকে বের করতে পারবে, নিউ ডিটা করলে এই পুরোটা জাস্ট টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে, আর যেখানে নিউ ডিটা হচ্ছে তোমার ডি বাই ক্যারেক্টারিস্টিক ফ্রিকোয়েন্সি। আর এবারে দেখো, তুমি তো অলরেডি দেখেছো যে অসিলেটরগুলো নিউ ফ্রিকোয়েন্সিতে অসিলেট করে, তার অ্যাভারেজ এনার্জি কত হয়, হাফ এইচ নিউ প্লাস এইচ নিউ বাই ইটু পাওয়ার এইচ নিউ বাই কেটি -1, এটা হয়। তাহলে এবারে খেয়াল করে দেখো, যখন তুমি টোটাল এনার্জিটাকে ক্যালকুলেট করছো, টোটাল এনার্জিটা ক্যালকুলেট করার সময় তোমার এইটা মানে মানে জেড নিউ ডি নিউটা হচ্ছে নাম্বার অফ অসিলেটর উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। এবার যে অসিলেটরগুলো নিউ ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে, তার পার অসিলেটর এনার্জি কত, এপসাইলন নিউ। তাহলে কি হচ্ছে দেখো, সরি এটা ভুল লেখা আছে, এখানে সিএনটা আলাদা করে রয়ে গেছে, সিএনটা থাকবে না। এটা ভুল করে মানে ওই আগের ইকুয়েশন থেকে কপি করেছিলাম, মনে হয় এটা রয়ে গেছে, এটা থাকবে না। হ্যাঁ, দেখো, যখন টোটাল এনার্জি ক্যালকুলেট করবে, অবভিয়াসলি কি করে ক্যালকুলেট করবে, যে তুমি জানো যে জেড নিউ ডি নিউটা হচ্ছে তোমার নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, আর এপসাইলন বার নিউটা হচ্ছে অ্যাভারেজ এনার্জি পার অসিলেটর, যে অসিলেটর নিউ ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে। তাহলে টোটাল এনার্জিটা ক্যালকুলেট করতে গেলে তোমাকে কি করতে হবে, ইন্টিগ্রাল 0 থেকে নিউ ডি এনার্জি ইন্টু জেড নিউ ডি নিউ। তো ভালো, তুমি এবার জেড নিউ ডি নিউর এক্সপ্রেশনটা এখানে বসিয়ে দিচ্ছ, তাহলে হয়ে যাচ্ছে কত, যে 4πv 2/vt তার কিউব প্লাস 1/vl তার কিউব, এটা তোমার বাইরে চলে এলো, তার সঙ্গে রইল হচ্ছে তোমার অ্যাভারেজ এনার্জিটা হাফ এইচ নিউ প্লাস এইচ নিউ বাই ইটু পাওয়ার এইচ নিউ বাই কেটি -1, আর জে নিউ ডি থেকে যে নিউ স্কয়ার ডি নিউ পার্টটা বাকি পড়েছিল সেটা আমি এখানে লিখে ফেললাম। তাহলে এবারে দেখো, তুমি যখন এটাকে ইন্টিগ্রেট করছো, এই যে এখান থেকে যে 4πv, মানে এটা দেখো, যদি এদিকে নিয়ে চলে আসো, তাহলে 4πv ইন্টু 2 টু দি পাওয়ার 2/vt তার কিউব আর 1/vl তার কিউব, এটা কত হবে, এটা হবে হচ্ছে তোমার 9n বাই নিউ ডি কিউব, 9n বাই নিউ ডি কিউব, সেটা আমি যে বসিয়ে দিচ্ছি। মানে এই যে পুরো ব্যাপারটা, এই যে পুরোটা, এইটা হচ্ছে তোমার একটা ভি ছিল, ভিটা নিয়ে হয় গেল কেন, এইখান থেকে দেখো, এইখান থেকে বা এইখান থেকে যাই বলো না কেন, এইখান থেকে যদি তুমি 4πv
2/v3 তার কিউব প্লাস 1/vl তার কিউব তার এক্সপ্রেশনটাকে বসাতে চাই, কি লিখবো এটা 9n/μd কিউব লিখবো। আমি সেই কাজটাই এখানে করেছি। তো যখনই তুমি এই বড় এক্সপ্রেশনটা পেয়েছো 9n/μd কিউব হয়ে গেল। আর এবারে এই যে পার্টটা দেখো, হ্যাঁ এখানে কি আছে, হাফ এইচ আছে একটা, মানে তাহলে এইটা তো হলো। এবার বাকি পার্টটা কি আছে, একটা হাফ এইচ নিউ আছে, আর এখানে নিউ স্কোয়ার আছে, হাফ এইচ নিউ কিউব আছে, ডি নিউ, তাহলে ইন্টিগ্রেট হচ্ছে 0 থেকে নিউ ডি পর্যন্ত। কত হবে এটা, হাফ এইচ রয়ে গেল, আর নিউ কিউবের করলে নিউ ডি টু দি পাওয়ার 4/4, মানে এমনিতে লিমিট বসিয়ে দেওয়া হচ্ছে, নিউ কিউব ডি নিউ, নিউ টু দি পাওয়ার 4/4 লিমিটটা বসালে এটা হয়ে যাচ্ছে, তাহলে এটা কত হয়ে গেল, এইচ নিউ ডি টু দি পাওয়ার 4/8 হয়ে যাচ্ছে। দেখো এইচ নিউ ডি টু দি পাওয়ার 4/8 একটা পার্ট হয়ে গেল। আর বাকি যে পার্টটা দেখো, এমনি তো 4πv ইন্টু এই যে পুরো গুণটা 9n/μd কিউব তো আছেই, তার সঙ্গে ইন্টিগ্রাল 0 থেকে নিউ ডি এইচ নিউ কিউব বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি -1 ইন্টু ডি, এটা হলো প্রথম পার্টটা 9/8 এন এইচ নিউ ডি, কারণ নিউ ডি টু কিউব আর নিউ ডি টু দি পাওয়ার 4 কেটে গিয়ে একটা নিউ ডি জাস্ট হয়ে গেল, প্রথম পার্টটা থেকে এটা এলো। আর এই পার্টটা যেমন আছে আমি রেখে দিয়েছি, 9n/μd তার কিউব ইন্টিগ্রাল 0 থেকে নিউ ডি এইচ নিউ কিউব বাই ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি -1 ইন্টু ডি। তাহলে দেখো আমি যদি পার মোল ভাইব্রেশনাল এনার্জি ক্যালকুলেট করতে, তাহলে কি হতো, এই এনটা জাস্ট অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে রিপ্লেস হয়ে গেছে। তার মানে এই ইউ হচ্ছে 9/8 অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু এইচ নিউ ডি প্লাস 9ND 9NA মানে অ্যাভোগাড্রো নাম্বার বাই নিউ ডি কিউব করে ইন্টিগ্রেশনটা যেমন আছে রেখে দিই। আমি ইন্টিগ্রেশনটা এখনো করছি না, ইন্টিগ্রেশনটা করার ঝামেলা আছে বলে ইন্টিগ্রেশনটাকে বাদ দিয়ে বাকিটা আমি করে ফেললাম, অ্যাভারেজ এনার্জিটাকে, অ্যাভারেজ এনার্জি ভাইব্রেশনাল এনার্জি পার মোল আমি বের করে ফেলতে পারলাম। তা দেখো তাহলে এইখানে যে যতটুকু করেছি, এই প্রত্যেকটা স্টেপ ওয়াইজ বুঝতে অসুবিধা হলে বলে নাও, যে আমি প্রথম স্টেপটা কিভাবে লিখলাম না, জেড নিউ ডি নিউ হচ্ছে নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস উইদিন দ্য ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ। এক একটা ভাইব্রেশনাল মোড তার এনার্জি যদি তোমার এপসাইলন নিউ হয়, যে অসিলেটরগুলো সাথে সাথে নিউ ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে, তাহলে টোটাল এনার্জি যখন ক্যালকুলেট করবে ইন্টিগ্রাল 0 থেকে নিউ ডি এই এনার্জি ইন্টু জেড নিউ ডি নিউ তোমাকে লিখতে হবে। ঠিক আছে তো, ঠিক আছে হচ্ছে। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা এবারে দেখো তোমার, যে তুমি যখন মানে এই যে ইন্টিগ্রেশনের পার্টটা তুমি করতে চাইবে, সেটা হচ্ছে করার জন্য তুমি এক কাজ করো, তুমি এটাকে ধরে নাও, এই যে এইচ নিউ কিউব নিচে হচ্ছে ই টু দি পাওয়ার এইচ নিউ বাই কেটি -1, তুমি এইচ নিউ বাই কেটিকে এক্স ধরো, এইচ নিউ বাই কেটিকে এক্স ধরো, তাহলে এখান থেকে ডি নিউটা কত হবে, কেটি বাই এইচ ইন্টু ডিএক্স এটা। আর এবারে দেখো এখানে, মানে আমি এখানে ছোট করে তোমাকে করে করে দেখিয়ে দিই, ধরো এইচ নিউ বাই কেটিকে তুমি যা ধরো এক্স ধরছো, এখান থেকে নিউ সমান কত হলো, কেটি বাই এইচ ইন্টু এক্স, ডি নিউটা কত হচ্ছে, কেটি বাই এইচ ইন্টু ডিএক্স। তাহলে আমি যখন এই ইন্টিগ্রেশনটাকে করব, তখন ডি নিউ এর জায়গায় কেটি বাই এইচ ইন্টু ডিএক্স লিখবো। আচ্ছা আর কি আছে, আর যেটা আছে তোমার লিমিটটা দেখো, যখন তুমি সরি লিমিটটাকে লিখতে চাইছো, এক্স এর ভ্যালু নিউ এর ভ্যালু যখন 0 তখন এক্স এর ভ্যালুও 0, এটা। আর নিউ এর ভ্যালু যখন নিউ ডি, কারণ তুমি এখানে ইন্টিগ্রেশনটা করছো দেখো 0 থেকে নিউ ডি পর্যন্ত, নিউ ডি, তখন এক্স এর ভ্যালু এখান থেকে কি বেরোবে, এক্স এর ভ্যালু হচ্ছে এইচ নিউ ডি বাই কেটি হবে এটা। তাহলে তুমি যখন এই যে প্রথমের যে পার্টটা, এই পার্টটা হচ্ছে তোমার বেসিক্যালি দেখো, এটা তোমার বেসিক্যালি 0.এনার্জি থেকে আসছে, যেটা ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার বলে আমি এটাকে জাস্ট U0 লিখে দিয়েছি। আর বাকি যে পার্টটা আছে দেখো, বাকি পার্টটায় এখানে তুমি জাস্ট সিম্পলি কি করলে না, নিউটাকে কেটি বাই এইচ ইন্টু এক্স সেটা দিয়ে তুমি রিপ্লেস করে দিলে, এখানে তুমি জাস্ট এই যে নিউটাকে কেটি বাই এইচ ইন্টু এক্স দিয়ে তুমি রিপ্লেস করে দিলে টোটাল এক্সপ্রেশনটা কি দাঁড়াচ্ছে, এখানে জাস্ট বসাবে এই যে নিউ কিউবের জায়গায় কেটি বাই এইচ ইন্টু এক্স কিউব বসাবে, এটা ই টু দি পাওয়ার এক্স -1 আসবে, ডি নিউ এর জায়গায় কেটি বাই এইচ ইন্টু এক্স তুমি জাস্ট বসিয়ে দেবে। বসিয়ে দিলে কি হবে,
বসিয়ে দিলে এক্সপ্রেশনটা বেরোলো তোমার এইটা, u0 9na a to the power 4 by h cube nu d cube 2 to the power 4 আসবে, ইন্টিগ্রাল 0 to theta d by t x cube by e to the power x minus 1 into d। তো দেখো এরকম একটা এক্সপ্রেশন তোমার এখন পর্যন্ত বেরিয়েছে। ঠিক আছে, আর এখানে দেখো এখানে একটা জিনিস যেটা করেছি আমি, যে এই এইচ নিউ ডি বাই কে এটাকে থিটা ডি লিখেছি, যেটাকে বলা হয় ডি বাই ক্যারেক্টারিস্টিক টেম্পারেচার। যেমন এইচ নিউ ই বাই কেটাকে থিটা ই লিখেছিল, সেটা আইনস্টাইন ক্যারেক্টারিস্টিক টেম্পারেচার। এখানে এইচ নিউ ডি বাই কে এটাকে থিটা ডি বলছো, এটাকে ডি বাই ক্যারেক্টারিস্টিক টেম্পারেচার। তাহলে এখানে তুমি দেখো এই যে এইচ নিউ ডি, এই যে এখানে এখানে যেটা করছেন এইচ, এখানে কেটাকে তুমি এদিকে নিয়ে চলে আসো, মানে কে কিউবটাকে যদি নিচে তুমি ভাগ করে দাও, তাহলে 9 এন অ্যাভোগাড্রো ইন্টু কে মিলে, এন অ্যাভোগাড্রো ইন্টু কে মিলে একটা আর দিয়ে দিল তোমাকে, একটা আর দিয়ে দেবে। এখানে 3 to the power 4 যেমন আছে, আর এই নিচে যে পার্টটা, নিচে পার্টটাকে থিটা ডি কিউব একটা তোমাকে দিয়ে দিচ্ছে, আর তারপরে যেমন আছে। আচ্ছা, এবারে দেখো তুমি দুটো এক্সট্রিম কেস দেখো। একটা হচ্ছে যে যখন তোমার হাই টেম্পারেচার লিমিটে তুমি আছো, হাই টেম্পারেচার লিমিট মানে হচ্ছে থিটা ডি বাই টি যেটা, অর্থাৎ এইচ নিউ ডি বাই কেটি, এটা মাঝ লেস দ্যান 1, আর টেম্পারেচার কিন্তু খুব বেশি হয়ে যাচ্ছে, তার থিটা ডি বাই টি এটা মাঝ লেস দ্যান 1। আর তাহলে এক্সটা হচ্ছে এইচ নিউ ই বাই কেটি, সেটা অবশ্যই মাঝ লেস দ্যান 1 হবে, কারণ না নিউ মানে তুমি নিউ ডিটা হচ্ছে যতগুলো ফ্রিকোয়েন্সি তার ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা। তাহলে যদি তোমার এইচ নিউ ডি বাই কেটিটাই মাঝ লেস দ্যান 1 হয়, তাহলে নিউ ডি কে যখন তুমি নিউ দিয়ে রিপ্লেস করবে এটা তো তোমার অবভিয়াসলি হচ্ছে আরো ছোট হয়ে যাবে। তখন আরো ছোট হলে এটা অবশ্যই মাঝ লেস দ্যান 1 হয়ে যাবে, কারণ নিউটা অবশ্যই লেস ইকুয়াল টু নিউ ডি বলে। তখন তুমি যেটা লিখতে পারো ই টু দি পাওয়ার এক্সটাকে তুমি জাস্ট 1 প্লাস এক্স হিসেবে অ্যাপ্রক্সিমেট করতে পারো। তাহলে দেখো এই যে ইন্টিগ্রেশনটা ছিল 0 থেকে থিটা ডি বাই টি এক্স কিউব বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1, এই ই টু দি পাওয়ার এক্সটাকে যদি 1 প্লাস এক্স দিয়ে রিপ্লেস করো, তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1টা অ্যাপ্রক্সিমেটলি তোমার এক্স হয়ে যায়, এক্স কিউব বাই এক্স মানে এক্স স্কোয়ার হয়ে গেল। তাহলে দেখো u0 প্লাস 9r টু দি পাওয়ার 4 বাই থিটা ডি তার কিউব। এবারে এটা এক্স স্কোয়ার দিয়ে তোমাকে ইন্টিগ্রেট করতে 0 থেকে থিটা ডি বাই টি, ঠিক আছে। আর এবারে অবভিয়াসলি এক্স স্কোয়ার ডিএক্স, এই এক্স স্কোয়ার ডিএক্স ইন্টিগ্রেট করলে এক্স কিউব বাই 3 হবে, এক্স কিউব বাই 3 হয়ে এই লিমিটটাকে বসিয়ে দাও, তাহলে বাই 3 এখানে থিটা ডি বাই টি তার কিউব হয়ে গেল। এটা দেখো সব কেটে কুটে গিয়ে পড়ে রইল কত, u0 প্লাস 3rt। এবারে হিট ক্যাপাসিটি, ল্যাটিস হিট ক্যাপাসিটি ক্যালকুলেট করার জন্য তোমাকে টেম্পারেচার সঙ্গে ডেরিভেটিভ করে দেখো 3rটা বেরিয়ে আছে, যেটা হচ্ছে ডুলং পেটিস লিমিটটা। অর্থাৎ টেম্পারেচার যদি খুব বেশি হয়ে যায়, তাহলে ল্যাটিস হিট ক্যাপাসিটি 3r এর সঙ্গে সমান হয়ে যাবে। এটা দেখো তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এটা আমি তোমাকে এই মানে পিপিটি দেখিয়ে দিচ্ছি বলে মনে হচ্ছে খুব কঠিন একটা জিনিস করছে, একদমই না, একদম সহজ। হ্যাঁ, ধীরে ধীরে করবে, দেখবে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। মানে স্টেপগুলো লিখে করলে কি হয়, ফলো করতে অসুবিধা হয়। এবার আমি যখন বলছি যে এইখান থেকে ওটাকে রিপ্লেস করলে এটা বেরোয়, তোমার মনে হচ্ছে মুখস্থ বলছি, না একদমই তা না। তুমি জাস্ট এই যেভাবে বলছি জাস্ট বসালেই দেখবে অঙ্কটা খুব সহজ হয়ে যাচ্ছে। তাহলে হাই টেম্পারেচারে ল্যাটিস হিট ক্যাপাসিটি 3r হবে, তুমি দেখতে পেয়ে গেলে। আচ্ছা, এবারে নেক্সট যেটা কিন্তু লো টেম্পারেচারটা হতো, আর টেম্পারেচার কিন্তু খুব কম হয়, তাহলে থিটা ডি বাই টি হচ্ছে মাঝ গ্রেটার দেন 1। আচ্ছা, এবার আমি বললাম যে তোমার টেম্পারেচারটা এতটাই ছোট যাতে করে থিটা ডি বাই টিটা টেন্ডস টু ইনফিনিটি হয়ে গেছে। টেম্পারেচার টেন্ডস টু ইনফিনিটি হয়ে গেছে, তাহলে ইউটা কত হবে, u0 প্লাস 9r টি টু দি পাওয়ার 4 বাই থিটা ডি কিউব যেমন আছে। এখন এই ইন্টিগ্রেশনটা 0 থেকে ইনফিনিটি এক্স কিউব বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 দিয়ে। এবারে এই যে ইন্টিগ্রেশন 0 থেকে ইনফিনিটি এক্স কিউব বাই ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1 দিয়ে, এটা একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন, যার ভ্যালু হচ্ছে পাই টু দি পাওয়ার 4 বাই 15। দেখবে এইটা হচ্ছে যখন তুমি প্ল্যাঙ্ক ডিস্ট্রিবিউশন ফর্মুলা থেকে স্টিফেন বোল্টজম্যান ল ডিরাইভ করেছিলে, তখন এই ইন্টিগ্রেশনের ভ্যালু তোমার লেগেছিল, যেটা পাই টু দি পাওয়ার 4 বাই 15। এটাকে সেখানে বসিয়ে দিয়েছি। এবার তুমি যখন মোলার হিট ক্যাপাসিটি ক্যালকুলেট করার জন্য এই যে এক্সপ্রেশনটা বেরিয়েছে, তোমাকে জাস্ট টেম্পারেচার রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করলে কি হবে, তাকে এখানে যে টি টু দি পাওয়ার 4 ছিল, ডেরিভেটিভ করার পর টি কিউব হয়ে যাবে, মানে যা আছে টি টু দি পাওয়ার 4টা হচ্ছে 4 টি কিউব হয়ে গেল। তুমি বসালে, বসিয়ে এটা দেখতে পাচ্ছ, দেখো এই পুরো জিনিসটা একটা কনস্ট্যান্ট ইন্টু টি কিউব হয়ে গেল। দেখো পরিষ্কার ডি বাই টি কিউব লটা বের হয়ে। তাহলে এই যে যেটা হচ্ছে আইনস্টাইনের যে থিওরিটা ছিল, সেই থিওরিটার কিছু লিমিটেশন ছিল,
সেই লিমিটেশনটা ডিবাই মডিফাই করলেন। তাহলে ডিবাই মডিফাই যখন করছেন তখন যেটা যে মূল লজিকটা সেটা হচ্ছে যে অসিলেটরগুলো এখন আর ডিকাপেল না, তারা কাপেল অসিলেটর। এবং আইনস্টাইন যেটা ধরে নিয়েছিলেন যে প্রত্যেকটা অসিলেটর সেম কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে, ডিভাই ধরলেন যে না একটা রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে যেটা 0 থেকে নিউ ডি, এবং এই যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যেটা নিউ ডি সেটা ডিবাই ক্যারেক্টারিস্টিক ফ্রিকোয়েন্সি, এবং যেটা ইম্পর্টেন্ট যে নাম্বার অফ ভাইব্রেশনাল মোডস, হ্যাঁ সেটা তোমার যখন তুমি 0 থেকে নিউ ডি পর্যন্ত ক্যালকুলেট মানে জেড নিউ ডি নিউ নাম্বার অফ ভাইব্রেশনাল মোড উইদিন দ্য ফ্রিকোয়েন্সি নিউ অ্যান্ড নিউ প্লাস ডি নিউ, তাকে যখন 0 থেকে নিউ ডি পর্যন্ত ইন্টিগ্রেট করবে তখন সেটা তোমার 3n দেবে। এইটা সেই লজিক, সেইখান থেকে তোমার বেসিক্যালি নিউ ডিটা বেরোবে। আর জেড নিউ ডি নিউর এক্সপ্রেশন আমি জাস্ট এখানে বসিয়েছি, বসিয়ে পরপর করে আমি এগোলাম। এগিয়ে দেখো একটা ল্যাটিস হিট ক্যাপাসিটি আমি এক্সপ্রেশন বের করিনি, এখন এনার্জির এক্সপ্রেশন বের করে রেখেছিলাম। এবার সেই এনার্জি এক্সপ্রেশনকে আমি প্রথমে বিভিন্ন লিমিটে, লো টেম্পারেচার লিমিটে এবং হাই টেম্পারেচার লিমিটে কাজ বসালাম, বসিয়ে দেখলাম লো টেম্পারেচারে ডি বাই টি কিউবটা সুন্দরভাবে স্যাটিসফাইড হচ্ছে, আর হাই টেম্পারেচার লিমিটে হচ্ছে সিআর হয়ে যাচ্ছে, ডুলন্ত লটা হচ্ছে, তার মধ্যে তোমার অ্যাপ্লিকেবল করতে যাচ্ছে। তো দেখো তাহলে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ হয়ে গেল। এটা আইনস্টাইন যার ল্যাটিস হিট ক্যাপাসিটি ছিল ডি বাই এর ক্ষেত্রে ল্যাটিস হিট ক্যাপাসিটি বেড়ে গিয়ে এক্সপেরিমেন্টাল রেজাল্টের সঙ্গে এটা তোমার মিলে যাচ্ছে। আচ্ছা এবার একটুখানি এখানে বোঝার চেষ্টা করি যে কেন আইনস্টাইন থিওরির লোয়ার হিট ক্যাপাসিটি দিচ্ছিল ডিবাই এর ক্ষেত্রে লো টেম্পারেচার ভ্যালুটা একটু বেড়ে গেল। আচ্ছা কারণটা কিছুই না, দেখো তুমি জাস্ট সেই ক্লাসিক্যাল লিমিট অফ ইকুইপ্যারিশন প্রিন্সিপাল যখন দেখেছিলে সেখানে বলা হয়েছিল যে ভাইব্রেশনাল এনার্জি তো ডিসক্রিট বা কোয়ান্টাইজড, তো ভাইব্রেশনাল এনার্জি যদি ডিসক্রিট বা কোয়ান্টাইজড হয় তাহলে যখন তোমার থার্মাল এনার্জিটা দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপের তুলনায় কম হবে তখন সেই ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডমগুলো কন্ট্রিবিউট করবে না। কেন লো টেম্পারেচারে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডমগুলো সবাই কন্ট্রিবিউট করে না, হাই টেম্পারেচারে করে। এবার আইনস্টাইন কি ধরে নিন যে প্রত্যেকটা অসিলেটরের ফ্রিকোয়েন্সি নিউ ই মানে প্রত্যেকটা অসিলেটরের দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ এইচ নিউটা পুরো ফিক্সড হয়ে গেছে। এবার টেম্পারেচার যখন খুব কম নিয়ে নিচ্ছ তুমি, যাতে করে কেটিটা ওই দুটো পাশাপাশি ভাইব্রেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপের তুলনায় কম হয়ে যাচ্ছে, তখন ওই ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডমগুলো কন্ট্রিবিউট করতে পারছে না। আমি আবার বলছি কি যখন থার্মাল এনার্জি কেটিটা দুটো ভাইব্রেশনাল লেভেলের মধ্যে এনার্জি গ্যাপের তুলনায় কম হয়ে যাবে তখন সেই ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডমগুলো হিট ক্যাপাসিটিতে কন্ট্রিবিউট করতে পারবে না। কিন্তু ডিবাই মডেলে কি হলো না, অসিলেটরের ফ্রিকোয়েন্সিগুলো তো 0 থেকে নিউ ডি পর্যন্ত যা খুশি হতে পারে। তাহলে যখন ফ্রিকোয়েন্সিগুলো কম তখন দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপও কম। তাহলে টেম্পারেচার যখন কম করলে তখন কেটিটা এইচ নিউ ই যেটা অর্থাৎ আইনস্টাইন মডেলের যে দুটো পাশাপাশি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপ তার তুলনায় কম বলে আইনস্টাইন মডেলে ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডমগুলো কন্ট্রিবিউট করতে পারছে না। কিন্তু ডিবাই মডেলে লো টেম্পারেচারেও হচ্ছে কিছু কিছু ভাইব্রেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম আছে যার ফ্রিকোয়েন্সিগুলো খুব খুব কম, তারা কন্ট্রিবিউট করতে পারে। তারা কন্ট্রিবিউট করতে পারে বলে এই দেখো এই লো টেম্পারেচার হিট ক্যাপাসিটি ভ্যালুটা আইনস্টাইনের যতটা কম ডিবাইয়ের ক্ষেত্রে কিন্তু একটুখানি উঠে গেছে, উঠে গিয়ে সেটা হচ্ছে এক্সপেরিমেন্টাল ভ্যালুর সাথে মিলে গেছে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা ডিবাই মডেলেরও প্রচুর লিমিটেশনস আছে। ডিবাই কন্টিনিউয়াম মডেল ইজ ভ্যালিড ফর লং ওয়েভলেন্থস অনলি, দ্যাট ইজ অনলি লো ফ্রিকোয়েন্সি আর অ্যাক্টিভ ইন দ্য সলিড। The total number of vibrational modes are assumed to be 3n. This is difficult to justify as the solid is considered to be an elastic continuum which should possess infinite frequency. The cutoff frequency is assumed to be the same for both longitudinal and transverse wave. This is again difficult to justify because different velocities of transverse and longitudinal wave should imply different values of cutoff frequencies for the waves. According to Debye theory, এটা নিউ ডি হবে। হ্যাঁ, according to Debye theory এটা হচ্ছে নিউ ডি is independent of temperature, but এটা actually temperature independent না, temperature উপর কিছুটা depend করে। The theory does not take into account the actual crystalline nature of the solid. The theory cannot be applied to crystal comprising more than one type of atoms. এটা এখানে সবার ক্ষেত্রে একই রকম অ্যাটম ধরে জাস্ট করা হয়েছে। The theory completely ignores the interaction among atoms and the contribution of electrons to the specific heat. তাহলে এই যে ডিবাইয়ের যে লিমিটেশন, ডিবাইয়ের লিমিটেশনগুলো তোমার পরীক্ষায় আসবে না, আইনস্টাইনের লিমিটেশনগুলো আসবে, কিন্তু আমি কমপ্লিটনেসের জন্য ডিবাইয়ের লিমিটেশনগুলো তোমাকে জাস্ট বলে দিই। তো দেখো তাহলে আমি যেটা মানে মোদ্দা কথা যে এই যে ডিবাইয়ের যে পার্টটা, এই ডিবাইয়ের পার্টটা ডিবাই মডিফিকেশন হিসেবে আছে, তার ডিটেলিংটা তোমাদের সিলেবাসে নেই। জাস্ট সিম্পলি ওই জাস্ট
ডিবাই মডিফিকেশন, এখন ডিবাই থিওরি হিসেবে নেই, ডিবাই মডিফিকেশন হিসেবে আছে, কিন্তু আমি ডিবাই এর মডেলটা পুরোটাকে তোমাদের বলে দিলাম। এবারে তোমার ওই এতে যেটা হচ্ছে আইনস্টাইন থিওরির লিমিটেশন গুলো কেন, তার অরিজিনটা ডিবাই কিভাবে ধরছেন সেটাকে, এবং সেই মতো করে সুইটেবল মডিফাই করে আলটিমেটলি যে ডুলং পেটিস ল এবং তার সঙ্গে সঙ্গে ডিবাই টি কিউব ল দুটোকে সাইমালটেনিয়াসলি বোঝা গেল, সেটা তোমাকে মাথায় রাখতে হবে আর কি। ঠিক আছে, এই তা দেখো কিছু অসুবিধা আছে যেগুলো বলেছি। হ্যাঁ স্যার, স্যার ডিভাই থিওরির ক্ষেত্রে হাই টেম্পারেচারটা একবার বলুন তো। এই তো কিছুই না, দেখো তোমার যখন টেম্পারেচারটা তুমি খুব হাই করছো, তুমি হাই টেম্পারেচার লো টেম্পারেচার হাইটা, তাই তো? হ্যাঁ, দেখো হ্যাঁ স্যার। দেখো হাই টেম্পারেচার যখন করছো, এই যে থিটা ডি যেটা যেটা ডি বাই ক্যারেক্টারিস্টিক টেম্পারেচার তো কনস্ট্যান্ট ভ্যালু আছে, মানে থিটা ডি সেটা তোমার এইচ নিউ ডি বাই কে, এটা তো ফিক্সড। এটা তার টেম্পারেচার যদি খুব বেশি হয়ে যায় তাহলে থিটা ডি বাই টিটা কি হবে, মাঝ মাঝ লেস দ্যান 1 হবে তো। এটা এবার থিটা ডি এর জায়গায় তুমি এইচ নিউ ডি বাই কে বসিয়ে দিলে, তাহলে এইচ নিউ ডি বাই কে টিটা হচ্ছে মাঝ মাঝ লেস দ্যান 1। এটা আর এবারে খেয়াল করে দেখো যে অসিলেটর গুলো যে ফ্রিকোয়েন্সিতে অসিলেট করে তার মধ্যে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিটা হচ্ছে নিউ ডি, তাহলে এই যে নিউটা হচ্ছে লেস ইকুয়াল টু নিউ ডি সবসময়। তাহলে এইচ নিউ ডি বাই কেটি যদি মাঝ মাঝ লেস দ্যান 1 হয়, তাহলে সাডেনলি এইচ নিউ বাই কেটিটা মাঝ মাঝ লেস দ্যান 1 হবে। এটা বুঝতে পেরেছো? যদি এইচ নিউ ডি এটা, আচ্ছা এবারে এই এইচ নিউ বাই কেটি তো এক্স, তাহলে এবারে এক্স তার মানে ছোট, তাহলে এক্স যদি ছোট হয় তাহলে ই টু দি পাওয়ার এক্স সমান কত, তুমি অ্যাপ্রক্সিমেট লিখতে পারো 1 প্লাস এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1টাকে তুমি লিখতে পারবে এক্স। ঠিক আছে, হলো? হ্যাঁ স্যার। আর এবারে এই যে এক্সপ্রেশনে দেখো ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1টাকে তুমি লিখে দিলে এক্স, তাহলে এক্স কিউব আর এক্স মিলে এক্স স্কোয়ার হয়ে গেল। এইটা হলো, হলো? হ্যাঁ স্যার। আর এবারে এক্স স্কোয়ার ডিএক্স কে যদি ইন্টিগ্রেট করো কি হবে, এটা এক্স কিউব বাই 3 হবে, যার লিমিটটা হচ্ছে 0 থেকে থিটা ডি বাই টি অবধি। এই যে মানে লোয়ার লিমিটটা হচ্ছে 0, আপার লিমিটটা থিটা ডি বাই টি। এটা তুমি বসিয়ে দিলে, তাহলে বসিয়ে দিলে কি হবে, 1/3 ইন্টু থিটা ডি বাই টি তার কিউব হয়ে গেল। তাহলে দেখো এই যে থিটা ডি তার কিউব, থিটা ডি তার কিউব কেটে গেল, 3 আর 9 মিলে 3 হয়ে গেল, টি টু দি পাওয়ার 4 আর টি কিউব মিলে টি হয়ে গেল, তাহলে পড়ে রইল কত, ইউ 0 প্লাস 3 আর টি। এবার তাকে টেম্পারেচার স্কয়ার ডেরিভেটিভ করে তোমার সিআর হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ স্যার। এই হচ্ছে ব্যাপারটা হাই টেম্পারেচার, লো হাই টেম্পারেচার লিমিটটা। আর লো টেম্পারেচার যেটা বললাম, যেহেতু তোমার আপার লিমিটটা থিটা ডি বাই টি আছে, এবার লো টেম্পারেচার যদি হয় থিটা ডি বাই টি একের থেকে অনেক বেশি, তখন তুমি এটাকে জাস্ট এই 0 থেকে ইনফিনিটি করে দিতে পারছো। ইনফিনিটি করে দেওয়ার পর এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন, যার ভ্যালু হচ্ছে বাই টু দি পাওয়ার 4/15 করে আলটিমেটলি সামথিং কনস্ট্যান্ট টু দি পাওয়ার 4 পেলে। এবারে যখন তুমি ল্যাটিস হিট ক্যাপাসিটি ক্যালকুলেট করবে, এই এক্সপ্রেশনটাকে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, তাহলে সেটা দেখো টি কিউবের সঙ্গে প্রপোর্শনাল হয়ে যাচ্ছে, দিস ইজ দ্য ডি বাই টি কিউব ল। ঠিক আছে, হচ্ছে? হ্যাঁ স্যার। তা দেখো তাহলে আমরা কি করলাম এখন পর্যন্ত। We have derived the expression for vibrational partition function and hence found the average vibrational energy. We have discussed lattice heat capacity and commented on the temperature dependence. We have first described Dulong-Petit's law and then pointed out its limitation. Then we have discussed the Einstein's theory and explained the temperature dependence of lattice heat capacity followed by its limitations. And we finally discussed how Debye modified Einstein's model and correctly explained the low temperature behavior of lattice heat capacity. ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আজকে যেটা আমাদের বলার কথা ছিল, যে আমরা মানে মূল যে তোমার জায়গাগুলো, মূল জায়গাটা আমি বলছি যে যে মলিকুলার পার্টিশন ফাংশনের যে তিনটে মেন স্তম্ভ, ট্রান্সেকশনাল, রোটেশন এবং ভাইব্রেশনাল পার্টিশন ফাংশন, সেগুলো আমি বের করে ফেললাম। তাহলে পরের দিনে দেখবে আমরা এই পার্টটা বেসিক্যালি কনক্লুড করে ফেলবো। হ্যাঁ, পরের ক্লাসে আমরা যেটা করব সেটা হচ্ছে যে জাস্ট ইলেকট্রনিক এবং নিউক্লিয়ার পার্টিশন ফাংশনটা জাস্ট মানে ওটা কিছুই করতে হবে না তোমাকে, কারণ ওর ক্ষেত্রে যেটা হবে যে দুটো ইলেকট্রনিক বা তোমার নিউক্লিয়ার এনার্জি লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা থার্মাল এনার্জি কেটির তুলনায় এত 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 বেশি হবে যে শুধুমাত্র গ্রাউন্ড স্টেটটাই তোমার ওখানে কন্ট্রিবিউট করবে। গ্রাউন্ড স্টেটটা কন্ট্রিবিউশনটা ধরে দেবে, ভাইব্রেশনাল পার্টিশন ফাংশনটা জাস্ট সিম্পলি তোমার হয়ে যাবে
সরি আমি মানে ইলেকট্রনিক পার্টিশন ফাংশনটা সিম্পলি তোমার হয়ে যাবে গাউস সেটের ডিজেনারেসি, আবার নিউক্লিয়ার পার্টিশন ফাংশনটা হয়ে যাবে সিম্পলি তোমার গাউস সেটের ডিজেনারেসি। জাস্ট ওই দুটো পার্ট তোমাকে জাস্ট সিম্পলি গুণ করে দিতে হবে, আর কিছুই না। ঠিক আছে, এটা করবে তুমি, করে নিয়ে আমরা ওভারঅল তিনটাকে গুণ করে দিলে ওভারঅল মলিকুলার পার্টিশন ফাংশনটা হয়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বক্তব্য ছিল সেটা। তাহলে বলো, কারো যদি কিছু অসুবিধা হয় বলো, একটু ভিডিওগুলো দেখবে আর বাড়িতে একটুখানি একটুখানি কষে নেবে, এগুলো একদমই সহজ জিনিস। হ্যাঁ, আমি একটু ডিটেলে বলছি, কিন্তু মানে যাতে কোনো কম্পিটিটিভ এক্সাম বা ইউনিভার্সিটি পরীক্ষাতে উত্তর করতে দেবে এত ডিটেলে তোমার লাগছে না কিছু, কিন্তু আমি একটুখানি ডিটেলে বলে নিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ, তাহলে রেখে দিচ্ছি আজকের মতো। ঠিক আছে তো।